থাকি ওগুলাই আর কি ক্যাড ডিজাইন। তো ক্যাড ডিজাইনের ফুল ফর্ম হলো মানে কম্পিউটার এইডেড ডিজাইন। তো কম্পিউটারের মাধ্যমে আমরা যে ডিজাইনগুলো করে থাকি ওগুলাই ক্যাড ডিজাইন। তো যে কোনো প্রজেক্টেই আমাদের এইরকম ক্যাড ডিজাইনগুলো প্রয়োজন হবে। তো আমাদের মেনলি এই ওয়ার্কশপটা FYDP বেস করে করা হবে, কারণ আমাদের ফাইনাল ইয়ারের ডিজাইন প্রজেক্ট যেটা, ওইখানে আমাদের এরকম ক্যাড ডিজাইন করতে হবে, মানে প্রয়োজন হবে, কারণ আমাদের মেনলি যে প্রজেক্টগুলো করবো ওগুলাতে আপনার অর্ডিনো দিয়ে অথবা আমরা যে ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে করি না কেন, সেগুলাতে আমাদের একটা কেস বানাতে হবে অথবা এটার একটা শেপ দিতে হবে। তো ওইটা দেওয়ার জন্যই আমাদের প্রথমে একটা প্রোটোটাইপ বানাতে হবে। তো ওই ক্ষেত্রে আমাদের এই ওয়ার্কশপটা কাজে লাগবে। তো আরেকটা বিষয় হলো আমাদের যেহেতু সবকিছু অনলাইনে চলে এসেছিল, তাই আমাদের যে কম্পিটিশন গুলা হচ্ছিল, তো ওই কম্পিটিশন গুলা অনলাইন বেস করার জন্য আমাদের এই কিছু কম্পিটিশন রান করা হয়েছিল যেগুলা পুরাটাই ক্যাড ডিজাইনের উপরে। আমরা অফলাইনে যে কাজগুলা করতাম ওইগুলাকে অনেকটা, যেমন আমরা যদি ক্যানসেটের কথা বলি, ক্যানসেটটা আমাদের অফলাইনে যে প্রজেক্টটা হয়েছিল ওখানে আমাদের ফিজিক্যালি বানায় দেখাতে হতো, কিন্তু এখন আমাদের যেহেতু অনলাইন, তো ওইটা আপনার পুরাটাই কম্পিউটার একটা 3D মডেল বানিয়ে দেখাতে হয়েছে। তো এজন্য অনেকগুলা কম্পিটিশনই হয়েছে যেগুলাতে আমরা ক্যাড ডিজাইন বেসড ছিল। তো ওইটাকে বেস করেও আমরা এই এটা ওয়ার্কশপটা সাজিয়েছি। তো এর আগে আমরা ওয়ার্কশপটা শুরু করার আগে আমরা একটু দেখে নিই আমরা প্রিভিয়াস যে ওয়ার্কশপ গুলা করেছি, যে কম্পিটিশন গুলা করেছি ওগুলা প্রজেক্ট গুলা। তো এটা কিছুদিন আগেই একটা কম্পিটিশন হয়েছে, রোবট নকশার আসর। এখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো আমাদের প্রজেক্টটা ছিল রিভার ক্লিনিং বোর্ড। তো এটা আমরা যে ডিজাইন করেছি ওটা আমরা একটু এক্সপ্লোডেড ভিউ হিসেবে দেখাচ্ছি। নেক্সট আরেকটা কম্পিটিশন হয়েছিল আমাদের গত বছর ক্যানসেটের ওপরে। তো ওইটা যে প্রজেক্টটা আছে এখানে আমরা কি চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো আমাদের আমাদের প্রজেক্টটা ছিল কি ক্যানসেট পুরাটা কি অনলাইনে ডিজাইন করে এখানে সার্কিট সহ পুরো একটা প্যাকেজ ডিজাইন করতে হয়েছিল। এটা আমাদের হাল্ট প্রাইজের একটা প্রজেক্ট। তো এটা মানে হাল্ট প্রাইসটা এমনিতে বিজনেস রিলেটেড একটা প্রজেক্ট, বাট আমাদের এখানে যে প্রজেক্টটা ছিল এটা ক্যাড ডিজাইন প্রয়োজন হয়েছিল। তো আমরা কি একটা ফার্মিং বট বানিয়েছিলাম যেখানে রোবট অটোমেটিক ফার্মিং কাজগুলা করে দিবে। And আমরা যে প্রজেক্ট গুলাই করি মানে ক্যাড ডিজাইন গুলা করি ওগুলো তো আমাদের রিয়েল লাইফে একটা ফরমেশন দিতে হবে। তো কম্পিউটারে যে ডিজাইন গুলো করছি ওগুলাকে আমরা প্রোটোটাইপিং করার জন্য অথবা রিয়েল লাইফে বানানোর জন্য কয়েকটা মেশিনের হেল্প নেই। আপনারা তো 3D প্রিন্টিং সম্পর্কে জানেন যে 3D প্রিন্টারের মাধ্যমে আমরা যে কোনো শেপ বানাতে পারবো প্লাস্টিকের, উইদাউট এনি ডাইস। কোনো ডাইস বানানো ছাড়াই আমরা ডাইস বা মোল্ডিং ছাড়াই আমরা যে কোনো 3 ডাইমেনশনাল যে কোনো একটা অবজেক্ট বানাতে পারবো। তো আমরা যখন প্রজেক্ট গুলা করতাম মানে ফার্স্ট ইয়ারে থাকতে ভার্সিটি, তখন আমরা যে প্রজেক্টই করতে যেতাম তখনই দেখতাম যে 3D প্রিন্টারের প্রয়োজন ছিল, কারণ অনেক কমপ্লেক্স শেপ আছে যেগুলো আমরা হাতে বানাতে পারি না, অথবা যে কেস গুলো আছে ওগুলো আমরা হাতে বানাতে পারি না। তো সেই ক্ষেত্রে 3D প্রিন্টার অবশ্যই ইউজ করতে হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা মানে এটা পসিবলই হয় না হাতে বানানো। তো এজন্য আমরা পরে দেখা গেছে যে কম্পিটিশন করতে করতে যে প্রাইজ মানি গুলা পেয়েছিলাম ওগুলা দিয়ে আমরা
একটা 3D প্রিন্টার বানানোর যে কস্ট আছে ওই কস্টটা জোগাড় করে আমরা নিজেরাই 3D প্রিন্টার বানিয়েছিলাম। তো 3D প্রিন্টার বানানোর সাথে আমরা আরো কয়েকটা CNC মেশিনও বানিয়েছি। তো এগুলা আমরা ওয়ার্কশপের শেষে দেখব যে আমরা যে এই 3D মডেলগুলো ডিজাইন করব ওই ওই মডেলগুলো আমরা রিয়েল লাইফে কিভাবে বানাতে পারি। ওটা পিসিবি হোক অথবা আমরা অ্যাক্রিলিক বা যে শীট মেটাল কেটে ডিজাইন করে অথবা প্লাস্টিকের কোনো প্রোডাক্ট হোক, ওটা আমরা কিভাবে অর্ডার করতে পারি। মানে অনলাইনে অনেকগুলো সার্ভিস এখন চালু হয়েছে, আমরাও একটা সার্ভিস রান করতেছি ছোটখাটো একটা বিজনেস হিসেবে, প্রোটোটাইপ বিডি নামে। তো এখানে কিভাবে আমরা অর্ডার করতে পারবো যে আমরা একটা 3D মডেল ডিজাইন করলাম, ওইটা এখন আমরা রিয়েল লাইফে কিভাবে পাবো। কারো যদি প্রিন্টার থেকে থাকে, 3D প্রিন্টার থেকে থাকে, সে তো ওইটা প্রিন্ট করে নিতেই পারবে। ওইটার জন্য কিভাবে প্রিন্ট করতে হবে ওইটা কিছু গাইডেন্সও দেখাবো, প্লাস অনলাইনে কিভাবে অর্ডার দিতে হয় সেই প্রসেসটা আমরা দেখাবো। এটা আমরা নেক্সট ডেতে দেখাবো। আজকে মেইনলি ফিউশন 360 তে কিভাবে ডিজাইন করতে হয় ওই পার্টটা দেখবো। আমি আশা করি যে আজকে সবাই ফিউশন 360 ডাউনলোড করে রেখেছে। তো আমাদের ক্লাসরুমে কয়েকটা লিংক দেওয়া আছে। তো এখান থেকে ফার্স্ট যে লিংকটা আছে, এখান থেকে আমরা 1 বছরের লাইসেন্স নিতে পারবো। ফিউশন 360 যেহেতু অনলাইন বেসড একটা সফটওয়্যার, তো এটা কোনো ক্র্যাক ভার্সন নেই। তো এটা ডাউনলোড করলে আপনারা 14 ডেজের একটা লাইসেন্স পাবেন, মানে 14 ডেজের একটা ট্রায়াল পাবেন। তো আপাতত এটা কারো প্রয়োজন নাই আর কি করার, এটা জাস্ট জেনে রাখেন যে আমরা আর কি 1 বছরের একটা লাইসেন্স এখান থেকে নিতে পারবো। তো এই লিংকের ভেতরে ঢুকে আমরা এখানে যেই গেট স্টার্টেড একটা বাটন আছে, এখানে ক্লিক করে আমরা একটা নেক্সট পেজ আসবে, এটা আর কি আপনারা এখান থেকে দেখতে পারি। গেট স্টার্টেড দেওয়ার পরে যদি কারো অ্যাকাউন্ট খোলা না থাকে, তো সে আর কি এখানে অ্যাকাউন্ট খোলার জন্য একটা ফর্ম দিবে। তো অ্যাকাউন্ট ওপেন করার পরে একটা অপশন দিবে, সেখানে এখানে আপনার ভার্সিটি সিলেক্ট করার একটা অপশন দিবে। তো আমরা ব্র্যাক লিখলেই এখানে আমাদের অপশনটা শো করবে। তো এরপরে যে অপশনটা আছে, এখানে আমাদেরকে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এই ডকুমেন্টটা হতে পারে আমাদের স্টুডেন্ট আইডি কার্ড, অথবা ইউসিস থেকে আমরা আমাদের গ্রেড শিটের একটা স্ক্রিনশট নিয়ে একটা জেপিজি ফাইল বানাবো। তো ওই ফাইলটা যদি আমরা এখানে আপলোড করে দিই, তো 48 আওয়ার্স এর মধ্যে আমাদের একটা লাইসেন্স প্রোভাইড করবে, স্টুডেন্ট লাইসেন্স। তো ওই লাইসেন্সটা দিয়ে আমরা কি 1 বছর এমনিতেই সফটওয়্যারটা ফ্রিতে চালাতে পারবো। এখন আসি আমরা ফিউশন 360 কেন সিলেক্ট করলাম ক্যাড ডিজাইন ওয়ার্কশপের জন্য। এখানে সলিড ওয়ার্কস, তারপরে অটোডেস্ক ইনভেন্টর, আরো কয়েকটা সফটওয়্যার ছিল, ব্লেন্ডার ছিল। ওগুলা রেখে আমরা ফিউশন 360 সিলেক্ট কেন করলাম? ফিউশন 360 সবচেয়ে মজার জিনিস হলো এটা অনলাইন বেসড। আমাদের ফাইলগুলো অনেক সুন্দরভাবে সেভ করার একটা অপশন দিয়েছে। আমাদের এই বাম পাশে যে প্যানেলটা দেখতে পাচ্ছি, এখানে আমরা সবগুলো অর্গানাইজ করে রাখতে পারবো, আমাদের যে ফাইলগুলো ক্রিয়েট করি ওগুলা। তো এগুলা কোলাবোরেটিভ ভাবে কাজ করতে পারবো। যেমন আমরা যদি একটা মডেল ক্রিয়েট করি, ওই মডেলটা আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবো। তো শেয়ার করলে দেখা যাবে যে আমরা একটা প্রজেক্টের অর্ধেক করলাম, এরপর আমার একটা ফ্রেন্ডের হেল্প লাগতেছে। তো সে আমি যতটুকু কাজ করেছি তারপরের থেকে সে এখান থেকে কন্টিনিউ করতে পারবে, রিয়েল টাইম কাজ করতে পারবে। তো যে কাজগুলো করবে ওগুলো আমি এখান থেকে দেখতে পারবো, অথবা আমি তাকে হেল্প করতে পারবো। ফাইল শেয়ারিং এর এই বিষয়টা এখানে আর কি সবচেয়ে ভালোভাবে মানে তারা রিপ্রেজেন্ট করেছে। আর সলিড ওয়ার্কস এর যে জিনিসগুলো আছে, যে টুলস গুলো আছে, ওগুলোর ভেতরে কিছু প্রবলেম হলো, ওগুলাতে প্যারামিটারস অনেক বেশি লাগে। যেমন আমি কোনো একটা ছোট বক্স ডিজাইন করতে চাই, তখন দেখা যাবে যখন আমাকে কিছু এক্সট্রা প্যারামিটার দিতে হচ্ছে, যেগুলো আমাদের জন্য একটু হ্যাকটিক হয়ে যায়। কিন্তু ফিউশন 360 তে সবগুলা টুলসই অনেকটা ইউজার ফ্রেন্ডলি। এটা অনেকটা আর কি আমরা চালাতে থাকলে অটোমেটিক শিখে যাব, এরকম একটা ইন্টারফেস তারা তৈরি করেছে। তো আমাদের ফিউশন 360 এর একটা ইন্ট্রোডাকশন পার্ট, মানে কিভাবে স্কেচ করব অথবা কিভাবে মডেলগুলো ক্রিয়েট করব, এই পার্টটা আমাদের রনক ভাই শো করবে। রনক। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো হ্যালো এভরিওয়ান। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রেজেন্টিং মাই স্ক্রিন। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে সবাই মানে ফ্র্যাঙ্কলি বলতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা তো সবাই ব্র্যাকের স্টুডেন্ট। তো দেন যদি আমরা আসি, এটা আমাদের অটোডেস্ক ফিউশন 360 পুরো ইন্টারফেস।
তো আমরা ফার্স্টলি আমরা দেখবো যে ইন্টারফেসটা মানে আমাদের কি কি টুলস আছে, বা আমরা ফার্স্ট পরিচিতিটা আর কি জানবো। তো এখানে ফার্স্টলি আমাদের এখানে ডিজাইন, যেখানে আমরা মানে ফুল প্রজেক্ট আমরা এখানে ডিজাইন করি মেইনলি। দেন যদি আমরা আসি জেনারেটিভ ডিজাইন, এটা খুব একটা লাগে না বিগিনারদের জন্য। এটা হচ্ছে অনেকটা পারফরমেন্স, আপনার যে কোনো একটা ডিজাইন করলাম সেই ডিজাইনটার পারফরমেন্স আমরা দেখতে পারবো এখানে আর কি। দেন দেন আমরা যদি আসি রেন্ডারটা আসলে মূলত আমরা যখন কালার করি একটা পিকচার, দেন কালার করার পর আমাদের যেখানে কম্পিটিশন হয় তারা চায় যে আপনাদের কিছু পিকচার আমাদেরকে সাবমিট করেন। তো তাদেরকে একটু কালারফুল সুন্দর পিকচার সাবমিট করার জন্য আমাদের রেন্ডার করতেই হয়। তো এখানে আমরা সেই রেন্ডারের পার্টটা এখানে। দেন যদি আমরা সেই অ্যানিমেশন, আপনারা দেখলেন যে বিভিন্ন ধরনের গাছ গজাচ্ছে বা পানি দিচ্ছে, ফুল মানে পার্টটাই হয়েছে অ্যানিমেশনে, তো আমরা এটা পরে দেখবো। দেন আসে সিমুলেশন, আপনি যে এক্সপ্লোরেটেড ভিউটা দেখলেন সেটা এই সিমুলেশন দিয়ে করানো হয়েছে। দেন ম্যানুফ্যাকচারিং, এটা আমরা ফ্যাব্রিকেশন প্রসেসটা আমরা ম্যানুফ্যাকচারিং এ করে থাকি। তো এটা গেল আমাদের ডিজাইন প্রসেসে। দেন যদি আমরা আসি, এখানে আমরা সলিড পার্টে মেইনলি ডিজাইনটা করি। দেন আমাদের সারফেস আছে, দেন মেশ আছে। মেশ মূলত বিভিন্ন ধরনের অবজেক্ট আপনাদের দেখা যাচ্ছে মেশে থাকে, তো সেগুলো কনভার্ট করে এই সাইড মানে এই মেশে আর কি আপনার ডিজাইনটা করতে হয়, এখানে কনভার্ট করতে হয়। দেন যদি আসি শীট মেটাল পার্টে আপনারা বিভিন্ন ধরনের যে মেটাল পার্ট গুলো থাকে সেগুলো বেন্ড করতে হয় মাঝে মাঝে, তো সেগুলো আপনারা এখানে করতে পারবেন। দেন আসি টুলসে যদি আমরা আসি, এখানে বিভিন্ন ধরনের অ্যাডিনস আছে। অ্যাডিনস গুলো আমরা ফার্স্ট একটা অ্যাডিনস দেখি আমরা, যেমন এখানে স্পিয়ার গিয়ার্স আছে, বিভিন্ন ধরনের গিয়ার্স গুলো প্রয়োজন পড়ে। তো এগুলো আমরা অ্যাডিনস থেকে খুব সহজে আমরা নিতে পারবো, এবং এগুলো আমাদের দরকার পড়লে আমরা নিজেরা মানে কাস্টমাইজ করতে পারবো আরামসে, খুবই ইজি। এগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি। তো দেন আমরা ফার্স্টে একটা ডিজাইন শুরু করার আগে আমাদের ফার্স্টে এটা সেভ করতে হবে। তো আমরা ফার্স্টলি দেখবো এটা কোথা থেকে সেভ করে। এখান থেকে ফার্স্টে আমরা একটা নাম দিন, একটা প্র্যাকটিস। তো এটা সেভ হয়ে গিয়েছে। দেন আমরা শুরু করব ফার্স্ট থেকে, আমরা স্কেচ থেকে শুরু করব। তো স্কেচে বিভিন্ন ধরনের টুলস আছে, তো আমরা সেগুলো এক এক করে জানবো কি কি আমাদের টুলস গুলো আছে। ফার্স্টে যদি আমরা আসি, এখানে আছে আপনার স্পি লাইন। তো স্পি লাইন আমরা তো জানি সোজা লাইন একবারে পুরো। তো এই লাইনগুলো আমরা খুব ইজিলি মানে ড্র করতে পারি আপনার স্পি লাইনের মাধ্যমে। দেন যদি আসি আমরা, ট্রায়াঙ্গেল আছে, তো আমরা ট্রায়াঙ্গেল ইজিলি ড্রয়িং করা যায়। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। দেন এখানে ট্রায়াঙ্গেলের মধ্যে বিভিন্ন ধরনের অপশন আছে, তো এখানে স্কেচ প্যালেটে আপনার এই অপশনগুলো ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ইজিলি আপনারা বিভিন্ন ধরনের রেক্টেঙ্গুলার যে স্কেচগুলো লাগে এখান থেকে আপনারা নিতে পারবেন। যেমন সেকেন্ড দিয়ে এটা আমরা যদি নেই, এটা আমরা 45 ডিগ্রি যদি অ্যাঙ্গেলের আমাদের প্রয়োজন পড়ে সেই অ্যাঙ্গেলে আমরা করতে পারবো, এখানে আপনি ইজিলি করতে পারবেন। আর যদি মনে করেন যে আমাদের সেন্টার লাইন মানে সেন্টার রেখে বাকিটুকু আমাদের একটা স্কেচ করতে হবে, তো আপনি এটা করতে পারবেন ইজিলি। এরকম বিভিন্ন ধরনের টুলস আছে। দেন যদি আসি সার্কেলে বিভিন্ন ধরনের অপশন আছে, এবং ফার্স্টে যদি আমরা আসি, একটা সার্কেল আপনি ইজিলি এরকম করে ড্র করতে পারতেছেন, সেন্টারে রেখে ড্র করলেন। দেন আরো কিছু অপশন আছে, যেমন 3টা লাইন যদি আমাদের দরকার পড়ে, যেমন যদি এটাকে আমরা করি, এক্সট্রুড করি, ধরেন যে এটার আমরা সেন্টার জানি না, কিন্তু আমরা মানে তার দিকে দেখতে পাচ্ছি আর কি। তো আমরা এটাকে যদি ফলো করে আমরা একটা স্কেচ ড্র করি, তো আমাদের একটা সার্কেল ড্র করতে হবে। এখানে আমরা যদি পরিধিগুলো সিলেক্ট করি, সেখানে আমরা সেন্টার না জেনেও আমরা একটা সার্কেল ড্র করতে পারলাম। তো দেন সার্কেলের মধ্যে আরো কিছু অপশন আছে, যেমন এই যে এটা হচ্ছে ট্যানজেন্ট লাইনটাকে ফলো করে করা, এটা আমরা করতে পারবো যদি আমরা এসপি লাইন ড্র করি কয়েকটা, 2টা। আমরা যদি একটা সার্কেল ড্র করি, আচ্ছা, দেন আমরা এটা আমাদের হচ্ছে যেটা বললাম আপনার হচ্ছে ট্যানজেন্ট ফলো করে যেটা বললাম, এটা জাস্ট এখানে দিলে দেখেন এটা সাথে চলে আসবে। তো এটা একটা অপশন।
দেন যদি আমরা আসি সার্কেল গেল, দেন আর্কে যদি আমরা আসি, আর্কটা হচ্ছে আপনার just আমাদের দরকার পড়ে এটা অনেক টাইমে। যেমন আমরা রিভার ক্লিনিং, যে আমরা রিভার সারফেস বোর্ড যেটা আমরা বানিয়েছি, ওটাতে আমাদের যে ক্যাটামেনান হাফ ডিজাইন করা লাগছে, ওখানে আমাদের এই কার্ভটা লাগছিল। দেন আছে পলিগন আছে, আমরা পলিগন বানাতে পারি। এটা হচ্ছে আপনারা কাস্টমাইজ করে বানাতে পারবেন। যেমন আমাদের 6 আছে, এখানে আমরা এটাকে যদি আমরা 6 জায়গায় 7 10 বানাই দিলাম, দেখেন 10টা তৈরি হয়ে গেল। তো দেন পলিগন যাওয়ার পরে এলিপসে যদি আসি আমরা, সরি এলিপসে এলিপস খুব একটা লাগে না। দেন স্লটটা লাগে, স্লটটা আমরা স্লট জাস্ট একটা ক্যাপসুলের মতো, এটা আমাদের দরকার পড়ে। আচ্ছা, দেন এসপি লাইন খুব একটা লাগে না, কনিক কার্ভটা লাগে, এটা আমাদের ক্যাটামেনান হাফকে লিখেছিল, এটা লাগে। দেন টেক্সটটা লাগে মোটামুটি। দেন মিররটা লাগে, মিররটা খুবই ইম্পর্টেন্ট এটা। যেমন আমরা এই সার্কেলটার মিরর করতে চাই, তো আমরা কিভাবে করব? জাস্ট মিররে ক্লিক, দেন কোনটা মিরর করতে চাই? সার্কেল। দেন এখানে এখানে মিররটা আপনার ওপেন হয়ে যাবে। সেখানে কি বলতেছে? অবজেক্ট। অবজেক্ট মানে আমরা কোনটা মিরর করব সেটা ফার্স্টে সিলেক্ট করলাম, এবং আরো যদি অবজেক্ট আমরা মিরর করতে চাই, সেই অবজেক্টগুলো আমরা সিলেক্ট করে দেব। ধরেন এটা সিলেক্ট করলাম, বা ছোট। আচ্ছা, ফার্স্ট আমরা একটাই দেখি। ফার্স্ট এটা সিলেক্ট করলাম, দেন কি মিরর লাইন বলতেছে, কোন লাইনের মানে সাপেক্ষে আমরা এটা মিরর করতে চাই। আমরা লাইন সিলেক্ট করলাম, দেখেন আমাদের অটোমেটিক মিরর হয়ে গেল। তো এটা শুধু এইচকেএস এর ক্ষেত্রে মিররটা আমরা ইউজ করি না, এটা মানে যে কোনো, যদি আমরা এই ডিজাইনটা বলেন যে এরকম আমরা যখন একটা ডিজাইন তৈরি করব, যে কোনো ডিজাইন আমরা অর্ধেক কল্পনা করে ডিজাইন করি, তো যখন আমাদের অর্ধেক ডিজাইন করা ফুল কমপ্লিট হয়ে যায়, জাস্ট মিরর করে দিলেই দেখা যাচ্ছে আমাদের ফুল প্রজেক্টটা কমপ্লিট হয়ে যায়। তো এটা খুবই একটা ইউজফুল টুলস। দেন যদি আসি সার্কুলার প্যাটার্ন, এটা খুবই লাগে। যেমন এটা একটা সার্কেল, এই সার্কেলকে ফলো করে যদি আমরা একটা ছোট ছোট কোনো সার্কেল আঁকি, সার্কেলটা আঁকলাম, দেন আমরা সার্কুলার প্যাটার্নটা যদি ইউজ করি, এখানে সিমিলারলি অবজেক্টের জন্য আমরা কোন অবজেক্টটাকে প্যাটার্ন করব, সেই অবজেক্টটা সিলেক্ট করব। দেন সেন্টার পয়েন্ট মানে কোনটাকে আমরা হচ্ছে বেস করে আমরা প্যাটার্নটা করব, জাস্ট সিলেক্ট করে দেবো। দেখেন অটোমেটিক প্যাটার্ন চলে আসলো, 3টা আসছে। তো আমরা কি 3টা রাখবো না, আমাদের বেশি লাগবে, আমার কথা 10টা দেব। তো 10টা চলে আসলো। এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, মানে আপনারা দেখতে পাচ্ছেন। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ফ্র্যাঙ্কলি। আচ্ছা, এরপরে যদি আসি আমরা প্যাটার্ন, রেক্টেঙ্গুলার প্যাটার্ন, এটা অনেকটা প্যাটার্নের মতোই। এটা অনেকটা মানে এসপি লাইনটাকে ক্রিয়েট করে মানে ফলো করে হয়। যেমন অবজেক্ট যদি আমরা বলি, আচ্ছা আরেকটা সিলেক্ট করি। আচ্ছা, অবজেক্ট কোনটা? এটা, ঠিক আছে। এখন এখানে বলতেছে ডিরেকশন, আমরা এটা চাইলে এইদিকে বাড়ায় দিতে পারি, আমাদের এই ডিরেকশনে চাই, ঠিক আছে। তো আমরা কয়টা চাই? 5টা চাইলাম, এখানে আমরা চেঞ্জ করে দেব 5 প্যাটার্ন চলে আসলো। আচ্ছা, আমরা এখন ডানে বামে নিলাম, তাহলে আমরা উপরে নিই, উপরে নিতে পারি আমরা ইচ্ছা মতো। উপরে যদি আমরা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে দিতে পারবো, 5টা চাই 6টা চাই, ইচ্ছা যে যার মতো আর কি। এটা আপনাদের মানে যখন ডিজাইন করবেন দরকার পড়ে আর কি, প্যাটার্নটা অনেক দরকার পড়ে। তো এটা আমাদের গেল ডিজাইন, আমাদের স্কেচের টুলস মোটামুটি এখানে গেল। তারপরে যদি আসি পাশে, পিলারটা মোটামুটি লাগে। আচ্ছা, এই টিমটা খুবই লাগে, এটা হচ্ছে খুবই ইউজফুল টুলস, আমরা এটা একটু ব্যবহার দেখি। কয়েকটা আমরা পাই নিই। তো আমরা যখন স্কেচ করি, দেখা যাচ্ছে স্কেচটা অনেক হিজিবিজি হয়ে গেছে, আমাদের কিছু জায়গা সিলেক্ট হচ্ছে, কিছু জায়গা সিলেক্ট হচ্ছে না। তো আমাদের এই সময় ট্রিম করার প্রয়োজন পড়ে। আচ্ছা, এটা চলে গেছে sketch এ। আচ্ছা, দেন আমাদের ট্রিম করার প্রয়োজন পড়ে, আমরা কি ট্রিম করে দিই ইজিলি। মাঝখানে কেটে গেল, আমাদের কিন্তু ফুল লাইনটা কাটলো না। হ্যাঁ, আমরা যদি ট্রিমটা যদি না সিলেক্ট করি তাহলে কি হয়?
দেখেন আমরা যদি আমরা এই লাইনটা সিলেক্ট করি, আমাদের কিন্তু ফুল লাইন সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু ফুল লাইনটা কিন্তু যদি ডিলিট করতে চাই, আমরা কিন্তু ফুল লাইন ডিলিট করতে চাই না, আমরা এইটুকু অংশ ডিলিট করতে চাই। তো এইটা আপনি মানে ইজিলি ট্রিম দিয়ে করতে হবে, এইটুকু অংশ ডিলিট হবে, ফুললি ডিলিট হলো না। বা এই যে এখানে বাদ দিতে চাই, আমরা ডিলিট করতে চাই, ইচ্ছে করে ডিলিট করতে পারবো ইচ্ছা মতো। তো এটা অনেক ইউজফুল টুলস, এটা লাগে। দেন দেন আসা অফসেটটা তো খুবই ইম্পর্টেন্ট যখন আমরা একটা আচ্ছা মানে দেখাই, রেক্টেঙ্গুলার টুল বানাইলাম, দেন এটা যদি আমরা অফসেট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, 5 দিলাম, কম হয়ে যায় 10। এই যে দেখেন এটা বরাবর আমাদের কি অফসেট ক্রিয়েট হলো এখানে। এটা কিন্তু আমরা ইজিলি করতে পারি, এটা আমাদের মানে অত কষ্ট করে আবার রেক্টেঙ্গুলার টুলস নিয়ে সিলেক্ট করার কোনো প্রয়োজন পড়লো না। অফসেট দিয়ে আমরা মানে কোনো দেয়াল করার প্রয়োজন, বা আপনি কেস করবেন, কেসিং এর কিন্তু চারপাশে সিলেক্ট করে দিতে হবে, তখন এই অফসেটটা খুবই প্রয়োজন হয়। তারপরে যদি আসি এখানে কতগুলো আছে মানে কনস্ট্রেইনটস আছে না কিছু লাগে এখানে, এটা ট্যানজেন্ট, আচ্ছা ট্যানজেন্টটা বেশি লাগে, এটার আমরা তো একটু কাজ দেখলামই। আচ্ছা এইটার জন্য জি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জাস্ট আমরা বাচ্চাকালে যে ড্রয়িং করছিলাম, জাস্ট ড্রয়িং, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা ধরেন আমরা একটা সার্কেল ক্রিয়েট করলাম এখানে। তো এটা এই সার্কেলটা আমরা কি চাই, এটা সাথে চাই, মানে ঠিক এই দুইটাই স্পর্শক হয়ে থাকবে সার্কেল। তো আমরা এটা খুবই ইজিলি করতে পারি। ফার্স্টে আমরা সার্কেলটা সিলেক্ট করলাম, দেন আমরা স্পর্শকটা সিলেক্ট করলাম, দেন এগেইন সার্কেল সিলেক্ট করলাম, স্পর্শক সিলেক্ট করলাম, দেখেন আমাদের সার্কেলটা জায়গা মতো চলে আসছে। তো এটার জন্য এক্সট্রা করে আমাদের কিছু করা লাগলো না। দেন ইকুয়েশন প্যারালাল, কোনো একটা লাইন যদি একটা লাইনে প্যারালাল করতে চাই, তখন এটা অনেকটা কাজে লাগে। দেখেন লাইন দুটো প্যারালাল হয়ে গেল। সেই এগুলো ইউজ করতে করতে মানে বুঝে যাবেন যে কোন টুলস এর কাজ কোনটা মোটামুটি। আচ্ছা এরপরে মোটামুটি আমাদের স্কেচটা আমরা শিখে ফেললাম যে আমরা কিভাবে কি করতে পারি। আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন তখন আরো মানে ভালোভাবে আর কি করতে পারবেন। দেন আমরা যদি আসি এখন যে মেইন মোটামুটি যে আমরা তো 2D ড্রয়িং করলাম, তো আমরা তো এগুলো এখন 3D বানাতে হবে, তাই না? তো 3D আমরা কিভাবে বানাতে পারি, এখানে মানে খুবই ইউজার ফ্রেন্ডলি, আমরা খুবই ইজিলি করতে পারি এটা। জাস্ট ধরেন যে আমরা এখানে একটা চতুর্ভুজ আছে, আমরা এটা কি করবো, একটা বক্স করব। তো আমরা কিভাবে করতে পারি, আমরা রাইট বাটনে ক্লিক করলেই পেজ টুল, যখন আমরা পেজ টুলে সিলেক্ট দিচ্ছি, দেখেন এই জিনিসটার অপশন চলে আসছে ডান পাশে, এক্সট্রুড অপশন। তো আমরা এটা একটু ঘুরে দেখতে পারি, এটা আমরা মাউসের হুইলটাকে চাপ দিলেই এই জিনিসটা আপনারা করতে পারবেন, মানে ঘুরতে পারবেন এটা। তো দেন আমরা এটা কি বাড়াবো, উপর দিকে বাড়াবো, বক্স বানাবো, ইজিলি দেখেন বক্স হয়ে গেল, ঠিক আছে। তো এটা আমাদের ইচ্ছা মতো আমরা প্যারামিটার নিয়ে বানাতে পারি, যে আমাদের 300 mm বাই 300 mm এর একটা বক্স লাগবে। তো আমরা এটা কিভাবে বানাবো, তো ফার্স্টে আমরা সার্কুলার প্যাটার্ন নিব, পেনটা সিলেক্ট করব, সেটা না, এই প্লেনে আমরা স্কেচ করব, পেনটা সিলেক্ট করলাম, দেন এখানে আমরা কি একটা সার্কেল আঁকাবো, কত 300 বাই 300, ঠিক আছে। তো আমরা ফার্স্টে এমনি আঁকাতে পারি। দেন এখানে একটা অপশন আছে স্কেচ ডাইমেনশন, এটা দিয়ে আমরা ডাইমেনশন সিলেক্ট করতে পারি, যে আমাদের কত লাগবে 300, ঠিক আছে। এন্ড এদিকেও লাগবে আমাদের 300, যদি এদিকে 300 দেওয়া আছে, 300 বাই 300। দেন আমরা একটা বক্স বানাবো, ওকে, সিলেক্ট করলাম, এগেইন প্রেস ফুল। তো
জাস্ট আমরা এটাকে বাড়াই দিব। এটা আপনারা ম্যানুয়ালি কাজ মানে ম্যানুয়ালি করতে পারবেন। এছাড়া যদি মনে হয় যে না ম্যানুয়ালি করতে চাই না, আমাদের ভ্যালু দিতে হবে, 300 দিলেন, জাস্ট 300 বাই 300, ইজিলি, খুবই ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, তাহলে এটা হলো মানে বক্সটা আমরা একটা, আচ্ছা এটা একটু এডিট করে দেখি। আচ্ছা, আর এই পাশে যে আসতেছে আপনারা যে লেআউট গুলো দেখতেছেন, এখানে দেখেন লেআউট গুলাতে এখানে বডি, যে আমরা যে বডি গুলো বানালাম, এই বডি গুলোর একটা স্পেসিফিক লেআউট তৈরি হয়েছে বডিজ। আর যে যতগুলো আমরা স্কেচ করেছি সবগুলো স্কেচের একটা লেআউট তৈরি হয়েছে স্কেচ। তো এখানে গেলে আমরা আমাদের যতগুলো স্কেচ আছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদের যদি প্রয়োজন মনে করেন যে না আমার আগের স্কেচটা একটু এডিট করতে হবে, এটা ভালো হয়নি বা সামথিং, এটা একটু চেঞ্জ করতে হবে, দেন এখানে এডিটের অপশনে গেলে দেখেন এখানে এডিট মানে এডিট স্কেচ দেওয়া, সেখানে গেলে আপনি এটা ইজিলি আগে যে যে স্কেচগুলো আপনারা করেছিলেন এটা যদি এডিট করার প্রয়োজন পড়ে, না আমার এর 300 লাগবে না, আমার এর কত লাগবে 250, ওকে করতে পারবেন, সমস্যা নেই। 250 করলেন তাহলে কি বক্সটা থাকবে না, বক্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বক্সটা দেখেন 250 হয়ে গেছে, 250 বাই 300 হয়ে গেছে। তো আপনারা এখান থেকে ইজিলি করতে পারবেন এটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয়। আর বডিসে তো বডিস গুলো আছেই, এখানে তো দেখতে পাচ্ছেন। তো এখানে কি স্পেসিফিক একটা বডি যখন আমরা তৈরি করব তখন একটা বডির জন্য একটা লেআউট তৈরি হচ্ছে, আবার আরেকটা বডির জন্য আরেকটা, এইভাবে লেআউট গুলো তৈরি হবে। এবং যদি আমাদের প্রয়োজন পড়ে না আমরা এই বডিটাকে দেখতে চাচ্ছি না, আমরা এই বডিকে দেখতে চাই না, তো আমরা এখান থেকে অফ করে দিতে পারি, ঠিক আছে, ইজিলি। তো এখানে টুলস গুলো খুবই মানে ইউজার ফ্রেন্ডলি। দেন দেখেন এই যে গিয়ার যে আমরা নিয়েছি ওটারও দেখেন একটা লেআউট চলে আসছে। তো এরপরে যদি আসি আমরা বক্সের এক্সট্রুডটাতে আবার যাই, আচ্ছা আমরা বক্সটা এক্সট্রুড করলাম, আচ্ছা এটাতে না দেখা, এটাতে আমাদের এক্সট্রুডে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমরা ফার্স্টে একটা দেখলাম যে আমরা এক পাশে এক্সট্রুড করতেছি, না আমাদের এক পাশে না, আমাদের ওই পাশে এক্সট্রুড লাগবে। তো আমরা কিভাবে করতে পারি, টু সাইড এক্সট্রুড, এখানে দেখেন ডিরেকশনে লেখা আছে টু সাইড এক্সট্রুড। তো এখান থেকে আমরা দুই পাশে এক্সট্রুড করতে পারবো, ইচ্ছা করলে এদিকে বাড়ালাম, এটা ইচ্ছা করলে এদিকে বাড়ালাম, খুবই ইজিলি আপনারা করে ফেলতে পারবেন। আচ্ছা, এটা আমাদের দরকার না, আমাদের কি দরকার, দুই দিকে সমান করে লাগবে, ঠিক আছে। সেখানে আমাদের আরেকটা অপশন আছে সিমেট্রিক, এটাতে যদি দেন, দেওয়ার পরে যদি ভ্যালু দেন 10, আচ্ছা একটু বেশি করে দেই 60, দেখেন দুই দিকেই সমান করে 60 মানে 60 60 120 হয়ে গেল, ঠিক আছে। তো খুব ইজিলি এক্সট্রুডটা করা যায়। এরপরে যদি আমরা আসি এক্সট্রুডের অপশন গেল। আচ্ছা, আমরা এটাতে কাটতে চাই, তাও কোথায় দুটো, তো এখানে আমরা একটা হোল করতে পারি, ফার্স্টে স্কেচ করলাম আমরা, আচ্ছা স্কেচটা মাঝে পড়ে গেছে, আচ্ছা আমি ওখানে দেখাচ্ছি। আমি কি খুব স্পিডে দেখাচ্ছি বা কারো কোনো সমস্যা, বা একটু স্লো বললে ভালো হবে, এনি সাজেশন? ইটস ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা জাস্ট কেটে দিলাম, জাস্ট হয়ে গেল, ওকে। মানে এটা খুবই ইজি, খুবই ইজি। এটা আমরা কিভাবে করলাম আমরা আবার দেখি। পেজফুল, তো এখানে দেখেন আগের মতো এক্সট্রুডের মতো কিন্তু অপশনটা আসলো, যে এটা দিলাম, এটা কেটে গেল, কিভাবে কাটতেছে এটা, ঠিক আছে। তো কিভাবে কাটতেছে এখানে দেখেন অপারেশন কাট, কাট অপশন দেওয়া। তো আমরা যদি এখানে জয়েন দেই তো আমাদের কি হয়ে যাবে, এটা এটার সাথে জয়েন্ট হয়ে যাবে, মানে এটা এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। না আমরা অ্যাটাচ করতে চাই না, আমরা এটা অ্যানাদার একটা অবজেক্ট বানাতে চাই, আমরা জয়েন করতে চাই না, নিউ বডিতে দিলাম, তো এটা কি একটা বডি ক্রিয়েট হয়ে যাবে, ওকে দিলেই দেখেন এখানে বডি 4 দেওয়া, এখানে বডি 5 ক্রিয়েট হয়ে যাবে, এই যে বডি 5 ক্রিয়েট হয়ে গেছে। তো এটা বডি 5, ওকে। তো এটা মোটামুটি আপনারা মানে
ইউজ করলে বুঝতে পারবেন। তো এরপরে এক্সট্রুড গেল, কাট গেল। আচ্ছা, এরপরে যদি আমরা আসি, রিভলভ অপশন আছে। এটা এটা খুবই লাগে যখন মানে আপনারা যদি কেউ হাই লেভেলের কোনো ডিজাইন করেন বা করতে চান, তখন দেখা যাচ্ছে যে আপনাদের গাড়ির রিমেড ডিজাইন করতে দিবে। হ্যাঁ, তো রিমেড ডিজাইন হোক বা বিভিন্ন ধরনের সার্কুলার ডিজাইন যেগুলো আছে, সেগুলো করার জন্য মানে ফার্স্ট আপনি রিভলভটা মানে মাথায় দিয়ে খেলতে হবে, যেটা একটা সেন্ট্রাল পয়েন্ট কোনটা, দেন আমরা কোন দিকে রিভলভ করব বা আমাদের স্কেচটা কিরকম হবে, এটা একটু ফার্স্টে ভাবতে হয়। তো ভেবে সেন্ট্রাল পয়েন্টটা ডিটেক্ট করে আপনি মানে আপনি ইজিলি ডিজাইনটা করতে পারবেন, যেটা আপনি অন্যান্য টুল দিয়ে করতে গেলে যাতে সারাদিন লেগে যাবে। তো এটা আমরা কিভাবে করতে পারি ইজিলি? আচ্ছা, ফার্স্টে যদি আমরা এই সার্কেলটা ধরি, দেন আমরা রিভলভ টুলটা ইউজ করলাম, আমরা কোন বরাবর করতে চাই সেন্ট্রাল পয়েন্টটা সিলেক্ট করলাম। দেখেন এটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, সেই পয়েন্ট অনুযায়ী কি রিভলভ হয়ে গেল। হ্যাঁ, তো আমরা আচ্ছা এটা করতে চাই না, আমরা আরেকটা এই প্যাটার্নে করতে চাই। তো দেখেন আমাদের সেন্টার পয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের রিভলভটা কাজ কাজ করতে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু অবশ্যই জেটেক্সিতে ইউজ হবে না, কারণ আমাদের সার্কেলটা আছে জেটেক্সি, এখানে কখনোই সেন্টার হওয়া পসিবল না। ঠিক আছে, তো এগুলো কাজ করতে করতে বুঝে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, দেন রিভলভটা গেল। আচ্ছা, সুইপ লক এগুলো বেসিক লেভেল, মানে অত একটা লাগে না মোটামুটি। আমরা এটা পরে ডিজাইনের সময়গুলো কাজ দেখতে পারবো আরো ব্রিফলি। দেন এই থ্রেডটা লাগে, বিভিন্ন যে স্ক্রুগুলো আমাদের ডিজাইন করা লাগে তখন। তো আমরা এটা একটু দেখে ডিজাইন করব। কত মেমোরি স্ক্রু হয় আমাদের? মোটামুটি 6 mm, 3 mm। আচ্ছা 6 mm, আচ্ছা 3 mm স্ক্রু সেটা হয়ে গেলাম। দেখেন আমাদের স্ক্রু কিন্তু থ্রেড হয়ে গেল। হ্যাঁ, তো আমরা কি চাই যে আচ্ছা স্ক্রু তো উপর একটা ইয়া থাকে পলিগনের মতো, যে চারপাশে থাকে, সেটা আমরা ক্রিয়েট করতে পারি পলিগন দিয়ে। হ্যাঁ, হারাই গেল নাকি? আচ্ছা, আমরা একটা করি। আচ্ছা, একটু বড় করে নিই 30 mm। দেন এখানে যদি আমরা পলিগন একটা লাগাই দিই 6 8 খুবই ইউজার ফ্রেন্ডলি, জাস্ট। আচ্ছা, এটা তো না। রেড, ওকে। তো এখানে ওরা মানে অটোমেটিক্যালি ওরা সাইজ ডিটেক্ট করে কত থ্রেড দরকার ওরা কিন্তু দিয়ে দিচ্ছে। তো এটা এক্সট্রা করে আপনারা কিছু করা লাগতেছে না।
আর এটা এখানে রাইট হ্যান্ড হবে না লেফট হ্যান্ড হবে, এটা সিলেক্ট করলে হবে। মোটামুটি রাইট হ্যান্ডই লাগে, এটা দিলে দেখেন খুব ইজিলি। আচ্ছা, দেন যদি আসি আমরা, সেট গেল, হোল গেল, হোল তো আমরা দেখলামই। আচ্ছা, মোটামুটি এগুলোই লাগে। পাইপটা দেখি আমরা। আচ্ছা, পাইপটা কিভাবে করে, একটা আমরা পি লাইন নিতে পারি। আচ্ছা, আপনাদের তো এসপি লাইন মনে দেখা লাগে। আচ্ছা, এসপি লাইন এটা অনেক বেশি লাগে। বিভিন্ন ধরনের কমপ্লেক্স শেপ গুলো যেগুলো আছে সেগুলো দেখবেন যে করতে পারতেছেন না, সেগুলো তখন এসপি লাইনটা খুবই দরকার হয়। তো আমরা এটা চাইলে কিন্তু আমরা এটা একটু মানে কাস্টমাইজ করতে পারি এসপি লাইনটা। কিভাবে করবো এটা, এখানে জাস্ট ক্লিক যদি দেই, দেখেন আপনি এটা চেঞ্জ করে করে এসপি লাইন ক্লিক, মানে আপনাদের ইচ্ছা মতো যে শেপ প্রয়োজন হয় যে চেঞ্জ করবো না, এটা হয়নি, আগেরটা ঠিক ছিল। তো খুবই ইউজার ফ্রেন্ডলি। অ্যান্ড দেন কি করবো আমরা, এসপি লাইনটাকে ফলো করে একটা আমরা পাইপ যদি আঁকাতে চাই, পাইপের দরকার হয়, জাস্ট অপশন হয়ে গেল পাইপ। না আমাদের পাইপটা একটু ছোট লাগবে, বড় হয়ে গেছে, আমরা এখান থেকে পাইপটা আমাদের ছোট বড় করতে পারি। হ্যাঁ, এন্ড এই হচ্ছে আমাদের মানে এখানে স্কেচ টুলটা কিন্তু অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু মানে মনে হচ্ছে যে না দাগটা আমি মানে দেখবো না, আমরা অফ করে দিলাম আমাদের মতো করে। আচ্ছা, মোটামুটি এগুলোই লাগে। এটা তো দেখলামই আমরা, মিরর দেখলাম। আচ্ছা, একটা অবজেক্ট মিরর করব, এই যে এইটাকে আমরা মিরর করতে চাই, তো আমরা কিভাবে করব, কি বলছে অবজেক্ট, দেখেন এই প্লেনটা সিলেক্ট করলাম, এই প্লেনের মানে মিড প্লেন হিসেবে রেখে ঠিক সেম ডিসটেন্সে আরেকটা আপনি মানে বডি ক্রিয়েট করে ফেললো। এবং আচ্ছা, এটা যখন ক্রিয়েট হয়ে গেল, এক্সট্রা কিন্তু একটা বডি ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, তো প্রত্যেকটা অবজেক্ট যতগুলো আপনি অবজেক্ট বানাবেন সবগুলোর একটা করে বডি সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং পরে আমরা এই বডিগুলোকে কনভার্ট করব কম্পোনেন্টে, দেন কম্পোনেন্টে কনভার্ট করে আমরা সেগুলো হচ্ছে অ্যাসেম্বলি করব বা কনস্ট্রাক্ট করব, মানে যেটা আপনার যখন প্রয়োজন পড়বে সেটা করবে। আচ্ছা, মোটামুটি এক্সট্রুডের এই অপশনগুলো কমপ্লিট। দেন যদি আমরা আসি মানে মডিফায়ার কিছু অপশন আছে, অপশনগুলো আমরা দেখবো। ঠিক আছে, সিলেক্ট আছে, পেজফুল আছে, পেজফুল তো আমরা দেখছি, সিলেক্টটা দেখি। সেটটা কি, সেটা দরকার পড়ে কখন, যখন মনে করেন যে আপনার প্রোডাক্টটা কমপ্লিট কিন্তু আমরা প্রোডাক্ট একটা সুন্দর শেপ নিয়ে আসবো বা দেখতে সুন্দর লাগে যেন এরকম কিছু করতে চাই, জাস্ট সিলেক্ট দিব, ফেসগুলো সিলেক্ট করব, রাউন্ড শেপে হয়ে যাবে কোনগুলো সব আপনি ইজিলি করতে পারতেছেন। আচ্ছা, এটা আমরা একটা একটা করে সিলেক্ট করতে চাই না, একবারে মানে একবারে পুরো সবগুলো যেন গোল হয়ে যায়, সব কোনাগুলো যেন গোল হয়ে যায়। তো আমরা কি কন্ট্রোল ধরে সবগুলো যেগুলো সিলেক্ট করে নেব। তো দেখেন এখানে জাস্ট সিলেক্ট দিলে রাউন্ড শেপে মানে পুরো জিনিসটা লুকই চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা দেখে মানে
আমাদের দিতে হবে কত? আচ্ছা আমরা মনে করেন 10 দিলাম, 10 দিলাম, মানে আমাদের ইচ্ছা মতো আমরা এটা চেঞ্জ করতে পারবো যেটা সুন্দর লাগে। 10 দিলাম, জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা 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 যে কোনো আচ্ছা একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম যে যে কোনো অবজেক্ট মানে যখন আমরা একটা ডিজাইন শুরু করি ফার্স্টেই আমরা একটা মানে কনস্ট্রাকশন বা ইন্সপেক্টেড মানে সেকশন অ্যানালাইসিসটা অন করে ফেলি। কারণ আমাদের এক্স ওয়াই জেড মানে এক্স এক্স এক্সিস জেড এক্সিস ওয়াই এক্সিস সব এক্সিসেই মানে সেকশন করে করে দেখতে হয় যে আমাদের ডিজাইনটা কেমন হচ্ছে বা এদিকে ঠিক আছে নাকি বা ভিতরের অফসেটটা ঠিক আছে নাকি। তো এটা খুবই দরকার হয়। তো আমরা এটা একটু ফার্স্টে দেখবো জিনিসটা আসলে কি। এটা হচ্ছে জেড এক্সিস না জেড এক্সিস এটা হচ্ছে আপনার এক্স এক্সিস। এটা হচ্ছে আমাদের সেকশন ভিউ মানে যে কোনো অবজেক্টের ভিতরের কি ডিজাইনটা হচ্ছে। হ্যাঁ, তো আমরা এটা সেকশন ভিউ দিয়ে করতে পারবো। এটা আমরা অন করে রাখি, এটা আমরা কাদারও দেখতে পারবো পরে। সব এক্সিসে করে রেখে এটা কোথায় চলে যাচ্ছে এখানে দেখেন যখন আমরা সেকশন অ্যানালাইসিস অন করলাম আমাদের এক্সট্রা করে একটা লেআউট তৈরি হলো অ্যানালাইসিস নামে। ঠিক আছে, তো এটাতে আমরা কি করলাম, এটাতে আমরা এক্স অ্যাক্সিস করলাম, এটা আমরা এখানে লিখে রাখি এক্স অ্যাক্সিস। দেন আমাদের আরেকটা মানে লাগবে কোন বরাবর জেড অ্যাক্সিস বরাবর লাগবে। ওকে, রেফারেন্স সেট করলাম। আমরা চাইলে এটা কি রোটেটও করতে পারি না আমাদের এই সাইডে, তো আমরা আমাদের মতো মানে ইচ্ছা মতো করা যায়। আচ্ছা এটা আমরা এটা জেড অ্যাক্সিস আমি দিয়ে দিলাম যাতে পরে সুবিধা হয় খুঁজে পেতে। এটা যারা অফ দিলে আপনার অফ হয়ে যাচ্ছে, অন দিলে অন হচ্ছে। আরেকটা সিলেক্ট করি, ওয়াই এক্সিস বরাবর লাগবে। এটা কখন লাগে এখনই আমরা এটা বুঝতে পারবো। একটা রেক্টেঙ্গুলার রাখি, দেন আমরা যে অফসেটের কাজ শিখলাম একটা অফসেট করে দিলাম 100 লাগবে দিলাম। জাস্ট বক্স হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এটা ভিতরটা এখন দেখতে পাচ্ছি না, ধরেন যে উপরেও আচ্ছা উপরে ইয়ে করে দিই। আচ্ছা এটা কিন্তু আমরা এখন ভিতরে কিন্তু ফাঁপা আছে মেইনলি, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে ফাঁপা আছে। তো কিন্তু আমাদের কিন্তু ফাঁপার মধ্যে কাজ করা লাগতেছে। তো আমরা এটা কিভাবে করবো, ইজিলি সেকশন অ্যানালাইসিস দিয়ে করতে পারবো। এটা আমি করবো না এটা আচ্ছা এটা যদি আমরা এখন মনে করেন যে জিনিসটা আমরা একটু এডিট করতে চাই, একটু নিচে করে দেখতে হবে। এই যে দেখেন ফাঁকা অংশ, ঠিক আছে। তো এই অবস্থায় রেখে ওকে দিলাম, ওকে দিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ টাজ করতে পারি। পরে টরে আমরা আবার সেকশন অ্যানালাইসিস মানে অ্যানালাইসিস এডিটে যে আবার দরকার পড়লো না উপরে কাজ করব, এখন উপরে গেলাম, উপরে যে উপরে কাজ করলাম,
তো এটা খুবই দরকার হয় যখন আমরা বড় ধরনের কোনো প্রজেক্ট করি। ছোট ছোট প্রজেক্টের দরকার পড়ে না তো একটা, বাট বড় প্রজেক্ট যখন আসে তখন দেখা যাচ্ছে এখানে চেঞ্জ করা লাগতেছে, ওখানে চেঞ্জ করা লাগতেছে, ভিতরে কাজ করা লাগতেছে। তো তখন এই টুলসটা অনেক বেশি দরকার পড়ে। আচ্ছা, আপাতত অফ করে দেই। পরে কি আছে, চ্যাম্পার আছে। সিলেট দেখলাম আমরা, চ্যাম্পারটা একটা সিলেটের মতোই, বাট এটা হচ্ছে একটু একটু অন্য ধরনের ডিজাইন। সরি, আমাদের ইচ্ছা মতো দিলাম। পেন বেশি কম হয়, পেনটে দিলাম। আমরা এভাবে দেখেন চ্যাম্পারটা মানে প্রোডাক্টের লুকই চেঞ্জ করে দিবে পুরো একটা চ্যাম্পার, এবং জিনিসটা খুব ইজিলি করা যায়। দেন শেল আছে, শেল অনেকটা ওই ইয়ার মতোই, আপনি অফসেটের মতোই, বাট অফসেটটা দেখা যাচ্ছে যে চারদিকে করতেছে, উপরে নিচে করতেছে না। তো আমাদের এখন কি উপরে নিচে না, ভিতরের অংশটুকুই আমাদের লাগবে, তাহলে ভিতরের অংশটুকু মানে ফাঁপা হয়ে যাবে। তো আমরা কিভাবে করবো? সেটার জন্য পুরো অবজেক্টটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা কত মানে কত এমএম করতে চাই? 100 এমএম। এর ভিতর কিন্তু ফাঁকা হয়ে গেছে, আমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারতেছি না। তো ওই যে আমরা সেকশন অ্যানালাইসিসে দেখতে পারবো। এই যে দেখেন, এই কাজগুলো অনেক ইজিলি করা যায়। জি ভাইয়া, কারো কোনো কোশ্চেন আছে? সবাই চুপচাপ একদম। হ্যাঁ, এরপর ভাইয়া, হ্যাঁ। আমি যদি ফাইনাল স্টেপে গিয়ে যখন প্রজেক্টটার কাছে প্রেজেন্ট করব, তখন আমি যদি সিস্টেম অ্যানালাইসিসে না গিয়ে আমি যদি মানে ট্রান্সপারেন্সিটা দেখাইতে চাই, তখন কিভাবে করব? আচ্ছা, ট্রান্সপারেন্সিটা একটা অপশন আছে। আচ্ছা, এটা দেখবো, ঠিক আছে। এই যে এখানে অপশন আছে দেখেন একটা, অপাসিটি কন্ট্রোল, ঠিক আছে। আচ্ছা, 50% অপাসিটি দিলাম, দেখেন ভিতর থেকে আপনি অন্য একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। আচ্ছা, ধরেন এইটার ভিতরে একটা বক্স বানাবো আমরা। অপাসিটিটা আপনি হান্ড্রেড দিয়ে বক্স বানাই। এমনিতে কিন্তু বক্সটা দেখতে পাচ্ছেন না, দেখেন বক্সটা কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবং মানে আপনি যখন মনে হবে যে না, আমি তো এমনি বক্সটা দেখতে পাচ্ছি না, বক্সটা আমার একটু বড় করতে হবে, দেখছেন আপনি ভিতরের বক্সটা অপাসিটি কন্ট্রোল করে কিন্তু করতে পারতেছেন।
যে ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া। শুধু 50% না, এটা তো চাইলে ইচ্ছা মতো 10% দিলে একবার নাই হয়ে যাবে পুরো, কিছুই থেকে যাবে না। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এখন? মানে যা যা শিখাইলাম কনফিউজড, যে বুঝতে পারেন নাই বা অনেক তাড়াতাড়ি বলছি? আচ্ছা, আমি ভাইয়া একটা পার্ট মিস করেছিলাম। যে কোনটা হ্যাঁ ওই যে বলেন। দুইটা সাইড একসাথে সমান তালে বড় বড় ছোট করেছিলেন না, ওইটা একটু আরেকবার দেখানো যাবে কি? আচ্ছা আচ্ছা, একটা অবজেক্ট ক্রিয়েট করে দেবো। টু সাইড মানে কি দুই সাইডে? যে বুঝতে পারছেন? এখানে যদি মনে করেন যে এটা একটা ডিস্টেন্স অনুযায়ী যেতে হবে, যে না আমরা উপরে বড় করব, কোন একটা অবজেক্ট বরাবর যেতে হবে, বা অবজেক্টের মানে মানে স্পর্শক বরাবর, বা ওটার একবারে লাগালাগি হতে হবে। তো ওটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এটা মনে হয় এমনি লেগে গেছে একবারে direct। আহ, এটা আমরা কি, আমরা এটা উপর পর্যন্ত নিয়ে আসবো, মানে এই অফসেটের সমানে নিয়ে আসবো। আমরা কিভাবে করতে পারি? টু অবজেক্ট, দেন এটা সিলেক্ট করলাম, দেখেন। আচ্ছা, এটা আমরা কাট না দিয়ে বডি দিব, দেখেন আমাদের এটা সমান হয়ে গেল, ঠিক আছে? এটার লেভেলে চলে আসবে। আচ্ছা, এটাও আমরা কি করতে চাই, এটা সিলিন্ডারে এই লেভেলে নিয়ে আসতে চাই। তো এটা আমরা সিলেক্ট করলাম, দেন এখানে সিলেক্ট করতে হবে টু অবজেক্ট, যে যে মানে যে পর্যন্ত যেতে চাই এটা দিয়ে এখানে জাস্ট সিলেক্ট করলেই হবে। এই দেখেন আমাদের এটা সমান হয়ে গেল পুরো। আচ্ছা, এটা মোটামুটি অনেকগুলো অপশন আছে, এগুলোই লাগে। এরপরে যদি আসি জয়েন্টে, যদি আসি দেখেন এইটা একটা অবজেক্ট, আবার এইটা একটা অবজেক্ট, এই দুটো কিন্তু আলাদা আলাদা বডি। এই দুটাকে আমরা কিভাবে মানে একসাথে করব? মানে আমরা এখন একটা জয়েন করতে চাই, আমরা তো মানে ডিজাইন করলাম, এখন জয়েন করার প্রয়োজন পড়লো। তো আমরা জাস্ট সিম্পলি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট জয়েন ক্লিক দেবো, এখানে অটোমেটিক্যালি দুইটা টার্গেট বডি, টুল বডি। তো টার্গেট বডি কোনটা, যেটা যেটা আমরা ফার্স্টে আমরা যে বডিটা মানে সিলেক্ট করবো, ধরেন দেখেন এটা নাম দেই। আচ্ছা, তো আচ্ছা, জয়েন্ট অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এটা আমি দেখছি। আমরা এখন কি করতে চাই, যে সার্কেলে বডিটা জয়েন করব, ঠিক আছে? তো এটা যদি আমরা সিলেক্ট করে দিই, ফার্স্টে আমাদের টার্গেট বডিকে সার্কেল, এটাতে আমরা জয়েন্ট করতে চাই। টুল বডি কোনটা, বক্সটা জয়েন করতে চাই, ঠিক আছে? তো জয়েন হয়ে গেল, মানে কি বক্সটা চলে গেল সার্কেলের সাথে, এই দুটো কিন্তু অ্যাটাচ। এখন আর কিন্তু আগের মতো এডিট করতে পারবেন না বক্সটা। তো আচ্ছা, এখন আমরা যদি টার্গেট বডিটা আমরা চেঞ্জ করে ফেলি, যে না আমরা টার্গেট বডিটা বক্স দিব, টুল বডিটা সার্কেল দিব, হ্যাঁ, এখন কি সার্কেল আর থাকলো না, বক্স হয়ে গেল। এই জিনিসটা মাথায় রাখতে হবে যখন আমরা ডিজাইন করবো, এটা অনেক মানে ভুল হলে অনেক সমস্যা হয়, সমস্যার মধ্যে করতে হয়। আচ্ছা,
কম্বাইন দেখাইলাম, স্কেলিং, আচ্ছা স্কেলিংটা একটু ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। মাঝে মাঝে আমরা যখন একটা মানে অবজেক্ট নামাই, তো নামানোর পরে দেখা যাচ্ছে ওটা স্কেলিং হয়ে 100% বড় হয়ে যায়, ছোট করার দরকার পড়ে। তো তখন এই স্কেলিংটা অনেক দরকার পড়ে, মানে প্রয়োজন হয়। তো এখানে আমরা গেলাম, মানে টুলসটা সিলেক্ট করলাম যে কোন বডিটা আমরা স্কেল করব, দেন আমরা স্কেলিং এ গেলাম, এবং এখানে যে ফ্যাক্টর মানে স্কেলিং যে ফ্যাক্টরটা আছে জাস্ট অর্ধেক করতে চাই, 0.5, ছোট হয়ে গেল, আরো ছোট করবো 0.2, ঠিক আছে। আমার আপনাদের যে মানে দরকার পড়বে, অথবা আমরা ডাবল বড় করতে চাই, তো ডাবল বড় হয়ে গেল। তো ডিজায়ার আর কি, মানে যেটা প্রয়োজন সে অনুযায়ী স্কেলিং করে যে কোনো অবজেক্ট ছোট বড় যে কোনো কিছু করে দিতে পারে। স্কেলিং গেল, অ্যালাইন, এগুলো স্প্লিট তো দেখাইলাম, মোটামুটি এগুলো দেখাইছি। অ্যালাইন এটা লাগে, অ্যালাইনটা একটা অবজেক্টের সাথে জয়েন করতে দরকার পড়ে, যখন অ্যালাইনে নিয়ে আসি তখন এটা দরকার পড়ে। ফ্রম টু, ঠিক আছে। তো ওটার সাথে কোনটা করতে চাই, আচ্ছা এটা কম্পোনেন্ট হতে হবে, কম্পোনেন্ট না হলে অ্যালাইনটা কাজ করবে না। একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, যে এটা আমরা কি বডি 1, ঠিক আছে, এটা কি বডিস এর মধ্যে আছে, কিন্তু সবগুলো কিন্তু বডি মোটামুটি, একমাত্র গিয়ারটা ছাড়া, গিয়ারটা খালি কম্পোনেন্ট, বাকি সব বডি। তো যখন আমরা অ্যালাইন করতে যাবো তখন আমাদের আর বডিতে কাজ করবে না, সেটা আমাদের কি কম্পোনেন্টে কনভার্ট করতে হবে। তো আমরা এটা কিভাবে করবো, আমরা এই বডি কোনটা, এই বডি হচ্ছে বডি 12। তো এটা ফার্স্টে আমরা কি করলাম, এখান থেকে আমরা এই যে দেখেন ক্রিয়েট কম্পোনেন্ট ফ্রম বডি দিয়ে দিলাম, বডি 12, এই যে কম্পোনেন্ট হয়ে গেল কিন্তু এটা। তো এটা আমরা কম্পোনেন্ট করবো এটাও, দেন এটা কম্পোনেন্ট হয়ে গেল। দেন আমরা যদি অ্যালাইন করব, এখন অ্যালাইনটা কাজ করবে। দেখেন এই অ্যালাইনে এটা চলে আসলো, এটা অনেকটা যে সলিড আছে ম্যাচ করার মতো, ঠিক আছে। তো এটার দরকার পড়ে অনেক, এটা অ্যালাইনে চলে আসলো। যখন আমরা বিভিন্ন ধরনের গিয়ার টিয়ার ডিজাইন করব তখন মানে অ্যালাইন করাটা খুব দরকার পড়ে। আচ্ছা মোটামুটি গেল, অ্যালাইন গেল, ফিজিক্যাল ম্যাটেরিয়াল অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে সব থেকে মজার বিষয়, কালার করা। যে কোনো ডিজাইন কালার করবো আমরা। আচ্ছা বক্স গুলাতে কালার দেই, যেমন এখানে অনেকগুলো মানে বাই বিল্ড বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, যেমন মেটালের মধ্যে আছে, অ্যালুমিনিয়াম আছে। আচ্ছা এটা আমরা অ্যালুমিনিয়াম কালার করে ফেলি, জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দেবো, কালার হয়ে গেল। তো ডিজাইন শুরুতে কালারটা করা উচিত, কারণ তাহলে কি মানে কাজ করতে সুবিধা হয়, কালার দেখে দেখে। এনি কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে, কেউ তো কোশ্চেন করতেছেন না। ভাইয়া ধরেন আমি সেম জিনিসটা ডিজাইন করলাম, করে আমার মেজর 4-5টা কম্পোনেন্টস আমার রেপ্লিকেট করতে হবে অপোজিট সাইডে। সো আমি কি একবার সিলেক্ট করে রেপ্লিকেট করে দিতে পারবো নাকি ইন্ডিভিজুয়ালি মানে করতে হবে? আপনি ওটাই আরেকবার মানে ডিজাইন করবেন, এই তো মানে। জি ভাই। হ্যাঁ ওটা তো আমি দেখাইলাম, এই যে মিরর দিয়ে করতে পারবেন। হ্যাঁ ভাইয়া, ওটা একটা একটা করে করবো নাকি আমি ধরেন পুরো একটা না সিস্টেম আপনার একটা? যদি মাল্টিপল অবজেক্ট করতে মন চায়, মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করলে করে ফেললেন, সমস্যা নেই। আচ্ছা এটা লাইনকে ইয়ে করে, আচ্ছা এটা দেখাই দেই দেখি। আচ্ছা এই যে এখানে যদি দেখেন বডি 1 2, তো আমরা এই প্লেনকে সিলেক্ট করলাম, দেখেন আমাদের 3টা বডি অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। মাল্টিপল শুধু না, মানে আমরা মানে একটা শুধু না, মাল্টিপল মানে যত মন চায়, ঠিক আছে। এমনকি পুরা আপনার ডিজাইনটাকে আপনি পুরা মানে ডাবল করে ফেলবেন। এবং আমাদের যে বটের ডিজাইনটা দেখছেন আপনারা, যে এক্সপ্লোরেড ভিউ যেটা দেখলেন সিলিভার সারফেস, ওইটা মূলত ডিজাইনটা করা হয়েছে অর্ধেক, ঠিক আছে। পুরো অর্ধেক ডিজাইন করা হয়েছে, কারণ
ডাবল আপনি কখনোই মানে ডিজাইন করতে গেলে আপনার টাইম ওয়েস্ট হয়ে যাবে। আপনি কেন টাইম ওয়েস্ট করবেন? কারণ একটা আপনি আহ, যে কোনো কিছু, একটা বল বলেন বা একটা আপনি মোবাইল বলেন, যে কোনো কিছু দেখবেন, একটা মানুষও বলেন, মানুষের কিন্তু কি মানে দুই পাশে কিন্তু সেম বলতে গেলে। তো আপনি কেন দুই পাশে কষ্ট করে ডিজাইন করতে যাবেন? আপনি দুই পাশে কখনোই ডিজাইন করবেন, আপনি এক পাশে ডিজাইন করবেন। জাস্ট ডিজাইনটা যেদিন শেষ হয়ে যাবে সেদিন জাস্ট একটা মিরর করে দিবেন মাঝখানে। মিরর করে দিলে দেখেন আপনার মানে পুরো মডেলটাই মানে 1 সেকেন্ডের মতো হয়ে গেল। এটা মানে ডাবল কস্ট মানে কমে গেল একবারে। মোটামুটি ডিজাইনাররা সবাই এভাবেই করে। আর এরপরে বুঝতে পারছেন ভাইয়া কে কোশ্চেন করছিলেন? জি ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ ভাই কোশ্চেন কোনো থাকলে করেন। এটা সুযোগ, আমরা তো এরকম সুযোগ পাইনি, আমরা এরকম সুযোগ পাইলে। আচ্ছা, এরপরে আচ্ছা, আমরা যদি কোনো অবজেক্টটা মানে আমরা সরাতে চাই, হুম, একটা মানে এই জায়গা থেকে ওই জায়গায় নিতে হবে, তো আমরা জাস্ট এখানে সিলেক্ট করবো, এটা দিয়ে আমরা এভাবে সরাতে পারবো। হ্যাঁ, তো এটা দেওয়া সরাতে পারবো। ডানে বামে যদি যেতে চাই, হুম, ডানে বামে না, এখন উপরে নিতে চাই অবজেক্টটাকে। অনেক ইউজার ফ্রেন্ডলি। মানে আমি তো সলিডওয়ার্কস কাজ করছি প্রায় 6 মাস আগে, মানে 6 মাস কাজ করছি ওটা। তো তারপরে ফিউশনে যে এত ইউজার ফ্রেন্ডলি দেখে আমি পরে মানে ফিউশনে মুভ করছি, এবং প্রায় 2 ইয়ার্স ধরে কাজ করি আর কি ফিউশনে মোটামুটি। আচ্ছা, এটা যদি মনে হয় যে না আমার এখানে পিভট পয়েন্টটা আমাদের মানে চেঞ্জ করতে হবে, আমরা কিন্তু ম্যাথে কিন্তু পিভট পয়েন্ট নিয়ে পড়াশোনা করছি, তো এখানে সেই পিভট পয়েন্টটা চলে আসে কাজ করতে করতে। মানে বোঝা যায় যে না পড়াশোনা এটা করতেছি, এখানে লাগতেছে এই জিনিসটা, মজা লাগে তখন কাজ করে। যেমন এই যে সেট পিভট পয়েন্ট, না আমাদের সেন্ট্রালটা এখানে থাকা যাবে না, সেন্ট্রালটা কানিতে নিতে হবে, কানিতে নিলাম। এই সমস্যাটা হয় কখন, যখন একটা সার্কুলার প্যাটার্ন থাকে, সেটা যখন সরাতে যাই তখন দেখা যাচ্ছে আমাদের পিভট পয়েন্টটা মানে সোজাসুজি 90 অ্যাঙ্গেলে আসতেছে না। তো তখন এই পিভট পয়েন্টটা আমাদের মানে চেঞ্জ করতে হয়। মানে পিভট পয়েন্টে ক্লিক করে এটা ধরে যে কোনোখানে বসায় আবার ক্লিকে দিলে দেখা যাচ্ছে আমাদের সিলেক্ট হয়ে গেল, দেন আমরা আবার সরাতে পারলাম ইচ্ছা মতো। এটা খুবই দরকার পড়ে। আহ এরপরে যদি আসি আমাদের এই যে এফএক্স চেঞ্জ প্যারামিটার, একটু হাই লেভেলের মানে চলে যায়। এটা মোটামুটি কাজ মনে করেন যে আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে একদম, কিন্তু এখন ডিজাইনের ভিতরে একটা জিনিস চেঞ্জ করতে হচ্ছে, বাট আহ ওইটার বডি খুঁজে বের করে চেঞ্জ করা এটা অনেক বেশি কষ্টকর, অনেক বেশি মানে টাইম নিয়ে করার একটা ব্যাপার, মানে কষ্টের ব্যাপার। তো এখান থেকে ইজিলি করা যেতে পারে, যেমন আমরা একটা গিয়ার ডিজাইন করলাম এবং এখান থেকে ইজিলি চেঞ্জ করতে পারবেন। এই যে গিয়ার যেটা আছে, এটা অপশন এখানে চলে আসে, দেখেন পিওর গিয়ার। হ্যাঁ, এটা একটা হাই লেভেলের আর কি। আচ্ছা, এই প্যাটার্নটা যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, টোটাল অ্যাঙ্গেল দেওয়া আছে, ফিলেট, রেডিয়াস, এখান থেকে আমরা এক্সট্রুড করছি কত 12 mm, এটা চেঞ্জ করে দিতে পারি, 6 mm দিতে পারি, এক্সট্রুড ভিতরে এক্সট্রুড হয়ে গেল। বুঝছেন? তো প্যারামিটার প্যারামিটার আমরা ওখানে চেঞ্জ করে, আপনি এখানে প্যারামিটার চেঞ্জ করে করে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট আমরা চেঞ্জ করতে পারবো, ইজিলি করতে পারবো। এর জন্য এই অবজেক্টটার ভিতরে আবার ঢুকতে হবে না বা সিলেক্ট করতে হবে না। আচ্ছা, এটা গেল মোটামুটি। আচ্ছা, মোটামুটি আজকের পার্টে এই পর্যন্ত ছিল আর কি। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন নাই? আপনারা মানে ক্যাডের ডিজাইন কে কে করেছেন মানে মোটামুটি কাজ? হ্যালো, ক্যাডের ডিজাইনের কাজ কি কেউ করেন নাই কখনো? জি ভাইয়া করেছি। না, এমনি ব্লেন্ডারে করেছিলাম একবার। আচ্ছা আচ্ছা, মানে কোন সফটওয়্যারে করেছেন? ব্লেন্ডারে একবার ট্রাই করছিলাম। ব্লেন্ডার। আচ্ছা আচ্ছা, তার মানে মানে আপনারা মানে ফার্স্ট আর কি বলতে গেলে। হ্যাঁ, ব্লেন্ডারে করেছেন? তো ব্লেন্ডার তো অনেক কঠিন ভাই, অনেক কঠিন সফটওয়্যার ওটা। ক্যাড মডেলিং এর জন্য ওটা মানে একটা ফার্স্ট টপিক বলতে গেলে ব্লেন্ডার।
আচ্ছা আমরা এরকম এত মানে সিরিয়াস হতে হবে না সবাই, মানে ফ্র্যাঙ্কলি আমরা তো সবাই সিনিয়র জুনিয়র, তাই না? আচ্ছা, জায়েদ ভাই বলেছেন সলিড ওয়ার্কস এ করছেন। আচ্ছা, সলিড ওয়ার্কসটা আসলে মানে বেস্ট সফটওয়্যার আমি বলবো, মানে শেখা মানে যারা প্রো লেভেলে চলে যায় তাদের জন্য। বাট যখন আমরা মানে কোনো ডিজাইনটা খুব তাড়াতাড়ি করতে চাই বা না, আমরা ডিজাইনটা ডিটেলস প্লাস কুইক, এটার জন্য সবথেকে বেস্ট হচ্ছে ফিউশন আমার মতে। আচ্ছা, মোটামুটি আমরা শিখলাম। এরপরে আছে অ্যাসেম্বলি পার্ট, এটা আমরা কালকেই দেখবো অ্যাসেম্বলি পার্টটা। ইনস্পেক্ট তো আমরা ইনস্পেক্টর সেকশন অ্যানালাইসিস দেখলামই। এখানে অনেকগুলো টপিক আছে, জয়েন্ট, এস জয়েন্ট, রিজিড গ্রুপ, মোশন স্টাডি। আচ্ছা, এটা আমরা কালকেই দেখবো মোটামুটি। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, হ্যালো, জি ভাই আর বলেন। কারো কোনো কোয়েশ্চেন্স? বলেন। কোয়েশ্চেন না থাকলে আর কি আজকের মতো আমি তাহলে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, তাহলে না, সবাই একটা পার্ট অ্যাটেন্ডেন্স। বাকি আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়ালিদ ক্যারি অন করো, আই গেস কোয়েশ্চেন নাই। হ্যাঁ, ওয়ালিদ বল। ফাইন। আচ্ছা, মানে আমরা তো এতক্ষণ বেসিক টুলস গুলো অথবা সবগুলা টুলসই মোটামুটি কিভাবে ইউজ করতে হয় এটা দেখলাম। রনক ভাই সবগুলা স্কেচ থেকে শুরু করে মডেলিং এর মোটামুটি সবগুলা টুলসই পরিচয় করে দিয়েছে। তো ওগুলাকে ইউজ করে আমরা ছোট একটা প্রজেক্ট করব। তো ছোট একটা কেস ডিজাইন করব অর্ডিনো অথবা রাসবেরি পাই। তো ওইটাই আর কি এখন নেক্সট পার্ট। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের যেই প্রজেক্টগুলো এখন আমরা করি, তো ওগুলাতে আপনার অর্ডিনো অথবা রাসবেরি পাই অথবা যে কোনো মাইক্রো কন্ট্রোলার বেসড হয়। তো আমরা অর্ডিনো নিয়ে ফার্স্টে কাজ শুরু করি। তো অর্ডিনো একটা কেস ডিজাইন করি। তো তাহলে আর কি বোঝা যাবে যে আমাদের যে মডেলিং টুলগুলো আমরা এতক্ষণ দেখেছি ওগুলো কিভাবে ইউজ করতে পারবো। তো আমাদের তো মডেল করার জন্য ফার্স্টে অর্ডিনোর মডেলটা লাগবে। তো এই অর্ডিনো মডেলটা আমরা কোথায় পাবো? আমাদের যে কোনো মডেলই আর কি যে বেসিক কম্পোনেন্ট গুলো আছে ওগুলো কিন্তু আমরা কিছু ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবো। তো এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি গ্র্যাবক্যাড নামে। তো এখানে যদি আমরা লগ ইন করার পরে আপনার লাইব্রেরি থেকে সার্চ অপশন দেখবেন। তো এখান থেকে আপনার মোটামুটি যত ধরনের ক্যাড ডিজাইন আছে, যেগুলা কি বেসিক লেভেলের অথবা ফান্ডামেন্টাল যে জিনিসগুলা ওগুলা তো আছেই, প্লাস কম্পাউন্ড জিনিসও আছে। তো অর্ডিনো অথবা ক্যাপাসিটর, রেজিস্টর, এগুলো সবকিছুর মডেলই কেউ না কেউ ক্রিয়েট করে এই গ্র্যাবক্যাডের ভেতরে আপলোড করে রেখেছে। তো আমরা যদি অর্ডিনো নিয়ে কাজ করি তাহলে অর্ডিনো যে 3D মডেলটা আছে ওটা আমরা সার্চ করলে এখানে পাবো। যে অর্ডিনোর কিছু মডেল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যে ডাউনলোড সংখ্যা দেখা যাচ্ছে। তো এখানে মেজারমেন্টে যেই ইস্যুগুলো থাকে অনেকে মানে এখানে তো র্যান্ডমলি যে কেউ 3D মডেল করে আপলোড করে দেন। তো এখানে যেগুলোর কি ডাউনলোড সংখ্যা বেশি ওগুলাকে আমরা একটু প্রায়োরিটি দিয়ে দেখতে পারি যে এটার মেজারমেন্ট গুলো বেশি অ্যাকুরেট হওয়ার কথা। এটা আমরা ডাউনলোড করে নিলাম। ফিউশন 360 তে যে কোনো ফাইল নিয়ে যখন কাজ করতে যাই তখন কিন্তু আমাদের ওই ফাইলটা অনলাইনে আপলোড করে নিতে হয়। অন্য যে সব সফটওয়্যারগুলো আছে যেমন সলিড ওয়ার্কস বা ব্লেন্ডার, ওগুলোতে কিন্তু আমরা পিসিতে ডাউনলোড করা আছে ওই ফাইলগুলোকে ডিরেক্টলি ওপেন করে এডিট করতে পারি। বাট ফিউশন 360 তে যে কোনো মডেলই করি না কেন ওগুলোকে আমাদের অনলাইনে ফার্স্টে আপলোড করে নিতে হয়। যেমন এখানে ধরেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ফোল্ডার ক্রিয়েট করার পরে এখানে যে আপলোড অপশন আছে, আপলোড অপশন থেকে আমরা কয়েকটি স্পেসিফিক ফাইল টাইপের আপলোড করতে পারবো যেটা ফিউশন 360 তে সাপোর্ট করে, যেমন STL অথবা M3F, ব্লেন্ডারের যেগুলো আছে অবজেক্ট, OBJ।
ওই ফরম্যাট গুলো আমরা এখানে আপলোড করলে অটোমেটিক্যালি এটা ফিউশন ক্যাচ করে নেয় যে এটা ওই সফটওয়্যার থেকে আসছে, অথবা এটার যে প্যারামিটার গুলো আছে ওটা অটোমেটিক্যালি এখানে নিয়ে আসে। আমরা যে অর্ডিনোটা ডাউনলোড করলাম, এখানে দেখেন অনেকগুলো ফরম্যাটই দিয়ে দিয়েছে। তো আমাদের সবচেয়ে বেশি মানে ইউজফুল হয় হলে ডট স্টেপ ফাইলগুলো। তো এই ডট স্টেপ যেগুলো লেখা থাকে ওই স্টেপ ফাইলের মধ্যে মোটামুটি অর্ডিনো সবগুলা মানে কম্পোনেন্ট একসাথে করে কম্পাইল করে তারপরে একটা ফাইল বানানো হয়, এটা হলো ডট স্টেপ ফাইল। তো এটার ভেতরে গেলে আমরা মানে ফুল অর্ডিনোটাই পাবো। আর এখানে যদি যে নিচে যেগুলো দেখতেছি এসএলডি পিআরটি মানে সলিড পার্ট, এই সলিড পার্ট গুলা সবগুলো আলাদা আলাদা করা। আমাদের যদি অর্ডিনো কোনো একটা স্পেসিফিক পার্ট লাগে, যেমন আমার অর্ডিনো একটা ডায়োড লাগে, ওই ডায়োডটা আমি এখান থেকে টান দিয়ে আর কি আপলোড করতে পারবো। বাট আমাদের এখন অর্ডিনো পুরো জিনিসটাই আমাদের দরকার। তো আমরা এই স্টেপ যে ফাইলটা আছে ওইটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে আপলোড অপশনে ছেড়ে দিলাম। তো এখন যদি আমরা আপলোড ক্লিক করি, তো এইটা মানে অফলাইন থেকে অনলাইনে আপলোড হচ্ছে। আপলোড হলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে এটা জমা হয়ে থাকবে। ফিউচারে যদি আপনি আবার এই অ্যাকাউন্টে ওপেন করেন অথবা আপনি যদি এটা শেয়ার করে রাখেন অন্য কারোর সাথে, তখন সে আবার এটা ওপেন করে দেখতে পারবে প্রজেক্ট আপনি কতটুকু করেছেন, ওটা গেস করে এখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবে। এখানে আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে আপনার যে কোনো ফাইল আপলোড করার পরে সাথে সাথে কিন্তু এটা আপনি ড্র্যাগ করে নিয়ে আসা যায় না। এখানে যদি আমি নিয়ে আসি তো আমাকে এখানে একটা এরর দেখাচ্ছে, প্লিজ সেভ দিস ডিজাইন বিফোর ইনসার্টিং কম্পোনেন্টস। তো আমাদের যে কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে ওটাকে সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য এখানে যে সেভ বাটন আছে, তো সেভ দিয়ে আমি যে স্মল প্রজেক্ট এখানে শো করছে, আপনি যদি অন্য কোনো ফাইলে ফোল্ডারে সিলেক্ট করতে চান তো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম, এটা আমার সাথে আপনারা ফলো করতে পারেন কারণ এটা ছোটখাটো একটা প্রজেক্ট হবে। আমি এটা সেভ দিলাম, এটার নাম অনুযায়ী এখানে ফাইলটা সেভ হয়ে গেছে। আপলোড হতে একটু টাইম নিচ্ছে। আপলোড হতে হতে আমরা একটু এই পাশে দেখি যে আমাদের এখানে তো ফুল ব্ল্যাঙ্ক একটা পেজ দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা কোনো একটা স্কেচ করতে চাই, যে রণক ভাই দেখালো যে এখানে স্কেচ করে আমরা প্রজেক্টগুলো শুরু করব, তো স্কেচের অপশনটা আনার আগে আমরা এই যে এখানে অরিজিন যে এটা আছে লেআউট আছে, এখান থেকে যদি আমরা আই বাটনে ক্লিক করি তো আমাদের তিনটা প্লেন দেখাচ্ছে, এক্স ওয়াই ওয়াই জেড। ওই তিনটা মানে প্লেন যেগুলো আছে ওগুলো দেখাচ্ছে। এখান থেকে আমরা যে কোনো একটা প্লেন সিলেক্ট করে যদি স্কেচ বাটনে ক্লিক করি তো আমাদের এখানে স্কেচটাই প্লেনে করার জন্য কি আমাদের ওপেন করে দিচ্ছে। তো এখানে কয়েকটা জিনিস আছে যে আমরা যখন স্কেচ করব তখন তো আমাদের ভিউটা উপর থেকে দেখলে সবচেয়ে মানে বেটার ভিউ পাওয়া যাবে। তো এখানে কয়েকটা অপশন আছে যে উপর থেকে দেখার জন্য। আমরা তো নর্মালি মাউসের যেই হুইল বাটনটা আছে, হুইলের নিচে তো একটা বাটন থাকে, হুইল যদি চাপ দিই তাহলে কিন্তু আমাদের যে পেন নামে একটা অপশন আছে, পেন মানে ওটা ধরে আপনার পুরো স্ক্রিনটাকে মুভ করতে পারছেন। আর যদি আপনি শিফট বাটন ধরে মাউসের যে হুইল বাটনটা আছে ওটা চাপ দেন তাহলে দেখেন অরবিটের মতন একটা আইকন আসছে। এখন যদি আপনি মাউসটা নড়ান তাহলে এটা চারপাশে কি রোটেট করে দেখতে পাবেন। এরপরে আমরা যদি এই যে চাই যে এই এক্স ওয়াই প্লেনটাকে দেখতে উপর থেকে, তো এখানে নিচে দেখেন লুক অ্যাট নামে একটা অপশন আছে। লুক অ্যাট অপশনের ভিতরে ক্লিক করলে আপনাকে উপর থেকে মানে এটাকে আপনার ফেসের সামনে নিয়ে আসবে। আমার সামনে নিয়ে আসবে, এটা যে কোনো পজিশনে থাকতো আমি যদি এটা লুক অ্যাট দিই তাহলে আমাকে এটা উপর থেকে দেখাবে। আর এর পাশে একটা অপশন আছে, এই কিউবটা দেখাচ্ছে, কিউবে যদি আমি লেফট বাটন ক্লিক করে ঘোরাই তাহলেও আমাদের এই যে জিনিসটা অরবিটের মতন ঘুরবে। তো আমি যদি টপ থেকে দেখতে চাই টপে ক্লিক করলাম, তো টপে চলে আসে। এখন আমি চাই যে এখানে অর্ডিনোটাকে নিয়ে আসতে, তো এই আমাদের অর্ডিনো বাম পাশে রেডি হয়ে গেছে। তো এটাকে যদি আমরা টান দিয়ে নিয়ে আসি অর্ডিনোটা চলে আসছে। তো এটাকে আমরা এই যে মুভ টুলের মাধ্যমে এই যে অ্যারোগুলো দেখাচ্ছে অথবা যে প্লেনটা দেখাচ্ছে প্লেনের উপরে ক্লিক করলে আমরা এক্স ওয়াই টু অ্যাক্সিসে মুভ করতে পারবো। যদি আমরা যে ওয়াই অ্যাক্সিস অথবা এক্স অ্যাক্সিসের যে অ্যারোটা আছে ওটা ক্লিক করে তো এখানে আমরা এক্স অ্যাক্সিসে বা ওয়াই অ্যাক্সিসে মুভ করতে পারবো। তো আমরা ধরলাম যে আমরা এই প্লেনে এখানে রাখলাম। তারপরে এখন আমরা চাই যে এটার একটা কেস বানাবো, আমরা মুভ করে প্লেনের সাথে নিয়ে আসি। তো
তো এমনিতে যদি আমরা কোনো একটা কেস বানাই, কেসের অ্যাকচুয়ালি আমরা যে কোনো প্রজেক্টই আর কি যখন শুরু করব তখন আমরা একটা স্কেচের মাধ্যমে শুরু করি। তো এটা যেই শেপটা আছে এই শেপটাকে আমরা ফার্স্টে ক্রিয়েট করব। তো এটার জন্য আমাদের এই যে এক্স ওয়াই যে প্লেনটা আছে এই প্লেনটা সিলেক্ট করব, দেন আমরা স্কেচে ক্লিক করলাম। তো এখানে একটা অপশন দেখাচ্ছে কন্টিনিউ আর ক্যাপচার পজিশন। কন্টিনিউ দিলে এই অর্ডিনোটা আমরা মুভ করে একটা জায়গায় নিয়ে আসছি, ওই মুভ করে নিয়ে আসাটা রিমুভ হয়ে যাবে, আগে যে পজিশন ছিল ওই পজিশনে চলে যাবে। আর যদি ক্যাপচার পজিশন দিই তাহলে আমরা যেখানে রেখেছি এখানেই থাকবে, এখানে আছে। এখন আমাদের স্কেচ করার জন্য একটা প্লেন দিবে। তো আমরা এই যে রেক্টেঙ্গল যে এটা অপশনটা আছে এটা সিলেক্ট করে আমরা এই অর্ডিনোটাকে কভার করে নিব। সবাই কি আমাকে ফলো করছেন? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখানে দেখেন আমাদের একটা মানে আমি আন্দাজে একটা রেক্টেঙ্গল নিলাম। তো এখন আমার এই রেক্টেঙ্গলটা তো পজিশন মতন আসলো না। তো এটাকে আমরা স্কেপে যদি দিই আমাদের একটা অপশন সিলেক্ট করা আছে, আমি স্কেপ বাটনে ক্লিক করলে ওই অপশনটা ডিসিলেক্ট হয়ে গেল। তো আমরা এখানে যে কোনো একটা লাইন সিলেক্ট করে যদি এন বাটনে চাপ দিই তাহলে আমাদের মুভ একটা অপশন আসতেছে। তো আমরা এটাকে এখন এই লাইনটাকে ধরে মুভ করতে পারবো। তো এখন মোটামুটি আমাদের অর্ডিনোটা কভার হলো। তো এরপরে দেখা গেল যে আমরা এখানে অর্ডিনোর একটা সুন্দর শেপ আছে এই পাশে। তো এই শেপ গুলাকে আমরা চাইলে ডিরেক্টলি মানে এঁকে নিতে পারি। আরেকটা অপশন আছে যে অফসেট নামে, তো অফসেট রণ ভাই দেখিয়েছে। তো এখানে যে এইগুলো আছে শেপটা আছে, এটা সিলেক্ট করে যদি আপনি অফসেট দেন তাহলে আর কি এটার একটা আউটলাইন সিলেক্ট হয়ে যাবে। তো ওইটা করার জন্য এখানে আরেকটা অপশন আছে যে লিঙ্ক, মানে একটা চেনের মতন আইকন দেখতে পাচ্ছি। আমাদের এখানে যে অর্ডিনোটা নিয়ে আসছে, এখন আমরা যদি এখানে অর্ডিনোতে কিছু চেঞ্জ করি তাহলে এই ফাইলটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে আমরা এইটাকে ইন্ডিপেন্ডেন্টলি এডিট করব। তখন আপনাকে এই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা রিমুভ করতে হবে। তো রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে ব্রেক লিঙ্ক আছে। তো ব্রেক লিঙ্ক দিলে হবে কি আপনার এই পার্টটা আর এই পার্টটা সেপারেট হয়ে যাবে। এখন এই পার্টটা আপনার এই অর্ডিনো কেস নামে যে প্রজেক্টটা ক্রিয়েট করেছেন ওইটার ভেতরে থাকবে। তো এটা এখন টোটালি একটা ডিফারেন্ট একটা প্রজেক্টে চলে আসছে। তো এখন আপনি চাইলে এখানে এই যে যে পাশে যে লাইনগুলো আছে আউটলাইন, এই আউটলাইন গুলো সিলেক্ট করে যদি অফসেট দেন তাহলে এটার একটা আউটলাইন ক্রিয়েট হয়ে যাবে। এটা একটু কমপ্লিকেটেড, মানে অনেক টাইম নিয়ে সিলেক্ট করতে হয়, যেটা আমি দেখাচ্ছি না। তো ধরেন আমরা এটাকে একটু এটার মতন মোটামুটি একটু কার্ভ করতে চাই। তো এখানে যে স্কেচটা আছে এটা ডাবল ক্লিক করলে আমাকে আবার স্কেচে নিয়ে যাবে। ডাবল ক্লিক অথবা যে স্কেচ যে বাটনটা আছে ক্লিক করে তোমাকে আবার স্কেচের অপশনটা নিয়ে আসবে। তো আমি চাচ্ছি যে এটাকে অনেকটা এটার মতন একটু কার্ভ করার জন্য। তো এখানে ফিলেট নামে একটা অপশন আছে। আচ্ছা, আমরা এটা বাদ দিই, আমরা ফার্স্টে এটাকে একটা সলিড অবজেক্টে ক্রিয়েট করে নিই তাহলে একটু সুবিধা হবে। অর্ডিনোটাকে একটু আমি সরাই নিলাম আইকনটা আই বাটনে ক্লিক করে। তো এখানে যে প্লেনটা ক্রিয়েট হয়েছে এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি দেন প্রেস পুল নামে যে অপশনটা আছে এটা সিলেক্ট করলাম। দেন আমি চাই যে আমাদের যে পেজটা হবে ওটা থিকনেস 3 মিলিমিটার হবে। তো আমি 3 প্রেস করলাম, 3 মিলিমিটার চলে আসলো। এখন এটা আমাদের যে স্কেচ ছিল ওটা থেকে আমাদের এখন একটা সলিড অবজেক্টে মানে ট্রান্সফার হয়ে গেল। তো এখন আমরা চাচ্ছি যে এটাকে আমরা একটু যে কর্নার দিয়ে একটু কাট করার জন্য এটার মতো। তো এই সাইডটা আমি সিলেক্ট করে যদি আমরা ফিলেট, এখানে একটা ফিলেট অপশন আছে, ফিলেট সিলেক্ট করি। তো এখানে দেখছেন একটা অ্যারো, এই অ্যারোটা যদি আপনি মুভ করেন তাহলে এই যে দেখেন এটা কার্ভ হচ্ছে। তো এই কার্ভটাকে যদি আপনি এটার মতন শার্প বানাতে চান তাহলে এখানে দেখেন টেনজেন্সি ওয়েট আছে। তো এখানে যদি আপনি ভ্যালুটা 0.1 দেন, মানে এখন 1 দেয়া আছে, 0.1 দিই তাহলে এটাই যে সমান হয়ে গেছে। তো এরকম করে আমরা সাইডের এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি, অথবা স্কেচেও আমরা এগুলো যদি এঁকে নিই তো অনেকটা এটার মতন শেপ বানিয়ে নিতে পারবো। তো এরকম করতে গেলে আর কি মানে অনেক টাইম নিয়ে কাজ করতে হবে। তো আমি মানে মোটামুটি দেখাচ্ছি যে এটা কিভাবে আপনাকে একটা কেস ডিজাইন করতে হয়। তো ধরেন এখন আমরা যে কেস যে প্ল্যাটফর্মটা ডিজাইন করলাম তো এটাকে আমরা মানে চারপাশ দিয়ে একটা দেয়ালের মতো দিতে চাই, অর্ডিনোটাকে কভার করে চারপাশে একটা দেয়ালের মতো বানাবো। তো এটা করার জন্য আমাদের এই অফসেট নামে একটা ইয়ে আছে, টুল আছে। স্কেচে যাই তাহলে আমরা অফসেট সেটা পাবো যে অফসেট টুল। তো অফসেট টুলটা সিলেক্ট করে যদি আমি যে আউটলাইনের উপর ধরি তো ব্লু কালার একটা লাইন দেখতে পাচ্ছেন, ব্লু কালার যে লাইনটা আছে এটা আপনার ওই শেপে আপনি আর কি ছোট বড় আরেকটা রেপ্লিকেট বানাতে পারবেন।
যেমন এখানে যদি আমি এটা চাপ দিয়ে একটু টানি, তো দেখা যাচ্ছে যে এই আউটলাইনটা যেটা আছে ওটা ডুপ্লিকেট আর একটা আউটলাইন পেয়ে গেছি। তো এটা আমি একটা আউটলাইন বানালাম। এরপরে আমি যদি ফিনিশ দিই, আমাদের এখানে চারপাশে যে দেয়াল যেটা দিতে চেয়েছিলাম ওটার মতন একটা আমাদের শেপ চলে আসছে। এখন এটাকে যদি আমরা রাইট বাটন ক্লিক করে প্রেস পুল দিই, এরপর যদি এটাকে আমরা উপরে টেনে নিই, তাহলে কি দেয়ালটা ক্রিয়েট হয়ে যাবে। দেখা গেল যে এটা মানে মেজারমেন্ট আমরা জানি না যে অরিজিনাল হাইট কতটুকু, তো এটাকে আমরা অরিজিনাল হাইট পর্যন্ত রাখতে চাই। তো এখানে যদি আপনি এটাকে একটু টেনে এরপরে এই পেজটাতে ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি এটা সমান হয়ে যাবে। এটার হাইট এখন উপরে আছে, মানে আমাদের যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি আছে। এখন আমি যদি এই পেজটাতে ক্লিক করি, তাহলে এই যে এটা অরিজিনাল সমান চলে আসছে। এরপরে এখানে দেখেন এই পপ আপ যে উইন্ডোটা আছে, এখানে অপারেশন যে অপশনটা আছে, এখান থেকে যে জয়েন, কাট, ইন্টারসেক্ট এগুলো অপশন আছে। তো আমরা যে দেয়ালটা দিতে চাচ্ছি এটা আমাদের যে বেসমেন্ট ছিল এটার সাথে জয়েন করে রাখতে চাচ্ছি। তো জয়েন দিলে এইটা আপনার একটা অবজেক্টের মধ্যে থাকবে। আর যদি আমরা যে নিউ বডি দিই, ডেমোকে দিই, তাহলে এটা আলাদা একটা অবজেক্ট হিসেবে এই আপনার বডিসে নতুন একটা অপশন ক্রিয়েট হবে। আপাতত আমরা চাচ্ছি যে এটা জয়েন করার জন্য জয়েন দিয়ে ওকে দিলাম। আমাদের অর্ডিনালটা কেসের মতো হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে অর্ডিনাল এখানে যে ইউএসবি পোর্টটা আছে, ওই ইউএসবি পোর্টে আমরা একটা হোল্ড করতে চাই। কারণ কথা হলো আমরা তো এখান দিয়ে এটাকে ভেতরের দিকে দেখতে পাচ্ছি না। তো এখানে এটা ভেতর দিকে দেখার জন্য রণ ভাই যেটা দেখিয়েছিল অপাসিটি কমিয়ে বা বাড়িয়ে, বাট ওইটার পরিবর্তে আমাদের আরো কিছু অপশন আছে। আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে নাম্বারগুলো প্রেস করেন, মানে 1 থেকে 8 পর্যন্ত, তাহলে দেখবেন যে বিভিন্ন ফরম্যাটে আপনাকে চেষ্টা শো করবে। যেমন আমি যদি কন্ট্রোল 6 প্রেস করি, 5 প্রেস করি, তাহলে আমাকে ভেতরের একটা ওয়্যার ফ্রেম দেখাচ্ছে। কন্ট্রোল 4 অথবা 3 এগুলো বিভিন্ন ফরম্যাটে দেখাবে। এই জিনিসটা আপনি যে ডিসপ্লে সেটিংস থেকে দেখতে পারেন, যে ইউজার স্টাইল, শেডেড ওয়্যার ফ্রেম কিন্তু আপনাকে পুরো জিনিসটা একটা ওয়্যার ফ্রেমের মধ্যে দেখাচ্ছে। জাস্ট দাগগুলো টেনে দিলে যদি আমরা স্কেচ করি তখন একটা জিনিস দেখাচ্ছে। এখন আমাদের দরকার হলো কন্ট্রোল 5 প্রেস করলাম। তো এখানে আমরা বক্সটার ভেতরে কি আছে এটা আমরা মোটামুটি এক্সট্রে করলে যেমন দেখা যায় এরকম স্কেলেটনের মতো দেখতে পাচ্ছি। তো আমরা চাই যে ইউএসবি পোর্ট যতটুকু আছে ততটুকু জায়গা আমরা কেটে ফেলবো। তো এটার জন্য আমাদের ফার্স্টে যে অংশটা কাটবো, ওই অংশটা সিলেক্ট করতে হবে, পেজটা সিলেক্ট করলাম। এরপর আমরা স্কেচে ক্লিক করবো। স্কেচে ক্লিক করার পর এই জিনিসটা আমাদের সামনে মানে ফ্রন্টে যেন আর কি সোজা দেখায়, এর জন্য আমরা এই নিচে লুক এর দিকে ক্লিক করবো। লুক এট ক্লিক করে আমরা যদি পেজটা সিলেক্ট করি এটা আমাদের সোজাসুজি নিয়ে আসবো। এখন আমরা এখানে যতটুকু জায়গা কাটবো ততটুকু জায়গা আমরা সিলেক্ট করবো। এখন এটা যেহেতু রেক্টেঙ্গেল, আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করে এখানে আমরা আউটলাইনটা ক্লিক করে নিলাম। আউটলাইনের মতো একটা রেক্টেঙ্গেল করে আমরা ক্লিক করলাম। এর পাশে যেমন সার্কেল আছে আমরা এখানে সার্কেলে দিতে পারি। এখানে দেখেন সার্কেলের যে সেন্টার পয়েন্টটা আছে ওই সেন্টার পয়েন্টটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি না, মানে সেন্টারটা কোথায় আছে, কিন্তু আমাদের আউটলাইনটা দেখা যাচ্ছে। তো এখানে আমরা ক্রিয়েট অপশন থেকে সার্কেল, এখানে আপনার অনেকগুলো অপশন আছে। 3 পয়েন্ট সার্কেল যেটা, এটা সিলেক্ট করলে আমরা 3টা পয়েন্ট, মানে একটা সার্কেলের 3টা পয়েন্ট সিলেক্ট করলে আউটলাইন যে সার্কেলটা থাকে এখানে যদি আমরা 3টা পয়েন্ট সিলেক্ট করি তাহলে আমাদের সার্কেলটার সেন্টার ছাড়াই সার্কেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি মোটামুটি এটার আউটলাইন বরাবর আমি 3টা পয়েন্ট সিলেক্ট করি। পয়েন্ট সিলেক্ট করলাম, এখন আমাদের এই সেন্টার অনুযায়ী মানে সেন্টার ছাড়াই একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেল। তো আমরা 2টা শেপ ক্রিয়েট করলাম। এখন আমরা চাচ্ছি যে নর্মাল মোডে কন্ট্রোল 5 যদি কন্ট্রোল 6 প্রেস করলে আমরা কি নর্মাল মোডে চলে আসবে। এখন আমরা এই যে ফিনিশ স্কেচ দিলাম। তো আমাদের যে 2টা শেপ হলো এই 2টা শেপ অনুযায়ী আমরা এটাকে কেটে ফেলতে চাই। তো আমরা 2টা শেপকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে। এরপর আবার এই যে আমরা প্রেস পুল দিয়ে মোটামুটি আর কি আপনি যেই কাজগুলো করতে যাবেন, তো প্রেস পুল দিলে অটোমেটিক ওই টাইপের টুলগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। যেমন আমরা একবার প্রেস পুল দিয়েছিলাম পরে জিনিসটা জয়েন হয়েছিল, যেমন দেয়াল ক্রিয়েট করার সময়। এখন যদি আমরা প্রেস পুল দিই দেখা যাবে যে এটা অটোমেটিক্যালি কাট যেই টুলটা আছে ওই টুলটা সিলেক্ট হয়ে যাবে। প্রেস পুল ক্লিক করার পরে আমরা কাট সিলেক্ট করে নিলাম, অটোমেটিক আসে মাঝে মধ্যে আমার আবার প্রবলেম হয়। তো যখন কাট
সিলেক্ট করলাম, এরপরে আমরা এটাকে পিছনের দিকে যদি এক্সটেন্ড করে দিই তাহলে এই জিনিসটা কেটে যাচ্ছে। কথা হলো আমি যদি বেশি দিয়ে দিই তাহলে তো আমাদের অর্ডিনো কেটে যাচ্ছে। তো আমাদের দেয়াল যতটুকু ততটুকু কাটতে হবে। তো এই অ্যারোটা একটু টানার পরে আমরা যদি এই দেয়ালের ভেতরে ক্লিক করি, দেয়ালের উপর ক্লিক করি তাহলে যে আমাদের শুধু দেয়ালটা কাটছে। আমরা ওকে দিয়ে দিলাম। তো আমাদের অর্ডিনোর যে ইউএসবি পোর্টটা আছে সেটা কম কেটেছে। তো আমি সেই দেয়ালে সিলেক্ট করবো, একটু এক্সটেন্ড যদি করে দিই তারপরে সেটা। তো আমাদের যে আমাদের যতটুকু প্রয়োজন ছিল ততটুকু অংশ কেটে গেছে। এখানে আমরা ইউএসবি পোর্টগুলো এখন ইনসার্ট করতে পারবো, পাওয়ার কেবল ইনসার্ট করতে পারবো। তো এরপরে আমাদের ধরেন সাইডের অংশ মানে ক্রিয়েট হয়ে গেল মোটামুটি। এখন আমরা চাচ্ছি যে এটার উপরে একটা কভার ক্রিয়েট করার জন্য। তো কভার ক্রিয়েট করার জন্য আমরা যে উপরের প্লেনটা আছে এখানে আমরা একটা স্কেচ ক্রিয়েট করব। তো এখানে যদি আমরা স্কেচ নতুন একটা স্কেচ নেই, সিলেক্ট করলাম। তো এটার যে কভারটা হবে ওই কভারটাও তো এটার শেপেই হবে। তো এটার শেপটা যদি আবার আনতে চাই তাহলে আমাদের আবার এই অফসেট টুলটার প্রয়োজন হবে। অফসেট এটা ক্লিক করে আমরা একেবারে এটার আউটার একটা লাইন ক্রিয়েট করতে পারবো। বললাম আমরা একটা মোটামুটি শেপে নিলাম। নেওয়ার পরে এখানে যে যতটুকু ফাঁকা জায়গা ছিল এটাকে আমরা জয়েন করে দিব। জয়েন করে দিলাম। মোটামুটি আপনার আউটার শেপ চলে আসছে। আর নিচের যে জিনিসটা আছে আচ্ছা আমি অফসেট ছাড়া করি। এখানে যদি আমরা জয়েন করে দিই এখন দেখেন এই যে মাঝখানে একটা প্লেন সিলেক্ট করতে দিচ্ছি। আচ্ছা এটা আরেকভাবে করতে পারি। এখানে এই যে কনস্ট্রাক্ট যে টুলটা আছে যে অফসেট প্লেন, এখান থেকে আমরা একটা প্লেন সিলেক্ট করতে পারি। কারণ আমরা নিচে যে প্ল্যাটফর্মটা ছিল ওই প্ল্যাটফর্মটাকে কপি করে উপরের অংশে নিয়ে আসবো। আমি একটা এই প্লেন ক্রিয়েট করলাম, অফসেট প্লেন। এখন আমরা চাচ্ছি যে নিচে যে প্ল্যাটফর্মটা ছিল শুধু ওই প্ল্যাটফর্মটাকে কপি করে উপরের অংশে নিয়ে আসবো। তো এখানে যে দেয়ালটা ছিল এই দেয়ালটাকে বাদ দিয়ে জাস্ট প্ল্যাটফর্মটা নিব। তো আমাদের এটাকে দুইটা পার্টে ডিভাইড করতে হবে বা স্প্লিট করতে হবে। আমাদের এখানে স্প্লিট টুল আছে, স্প্লিট বডি। তো এখানে আমরা যে বডিটাকে স্প্লিট করতে চাই বডিটা সিলেক্ট করলাম। আর যে প্লেন বরাবর মানে দেয়াল বাদে যতটুকু অংশ থাকবে ততটুকু জায়গা যেটা আমরা নিতে চাচ্ছি নিচের এই অংশটা আমরা সিলেক্ট করে নিলাম প্লেনটা। এখন ওকে দিলে আমাদের যে অবজেক্টটা ছিল এটা দুইটা পার্টে মানে দুইটা বডিতে কনভার্ট হয়ে গেল। আমরা চাচ্ছি যে নিচে যে বডিটা আছে বডিটা সিলেক্ট করলাম প্ল্যাটফর্ম গুলো। তো এটাকে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে কপি করতে পারবো। এটাকে আমরা মুভ করে দিয়ে উপরে নিয়ে আসবো। মোটামুটি আর কি আমাদের উপরে একটা কভার ক্রিয়েট হয়ে গেল। আমরা চাচ্ছি যে এটাকে এখন স্ক্রু দিয়ে অ্যাটাচ করার জন্য এখানে একটা জায়গা আমাদের স্ক্রু প্রয়োজন হবে। এই যে অর্ডিনো যেখানে আছে এখন অর্ডিনো তো আর বক্সের সাথে অ্যাটাচ করে থাকবে না। অর্ডিনোকে বক্সের সাথে অ্যাটাচ করার জন্য স্ক্রু হোল দেওয়া আছে। প্লেনটাকে আমরা একটু করি। যে কোনো প্লেন সিলেক্ট করে আমাদের শর্টকাট কি হলো যে এটাকে আমরা যদি না দেখতে চাই তো আমরা এখানে আই যেই বাটনটা আছে এটাকে ক্লিক করে আমরা এটাকে রিমুভ করতে পারবো। এটা ছাড়াও আমাদের জাস্ট এই মানে যে অবজেক্টটা আমরা রিমুভ মানে 11টায় শেষ হয়ে যাবে, তারপরে আবার আমরা ইউজে শুরু করবো। জি কার্ড খেলতে পারো। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? তাহলে আচ্ছা কারো হয়তো আনমিউট করা। হ্যাঁ জুনায়েদ ভাই আপনার মানে মাইকটা একটু মিউট করলে ভালো হয়। আচ্ছা
এখন আমরা যেই জিনিসগুলো ধরেন আমরা একটা অবজেক্ট কিছুক্ষণের জন্য আর কি আমরা হাইড করে রাখতে চাই, তো এটা মূলত সিলেক্ট করে আমরা আই বাটনে ক্লিক করলে এটা হাইড হয়ে যায়। এটা একটা শর্টকাট কি আছে যে আমরা এটা প্লেনটা সিলেক্ট করে যদি ভি বাটনে চাপ দিই তো এটা হাইড হয়ে যাবে, মানে এটা আমরা সিলেক্ট করে ভি তে চাপ দিলে এটা হাইড হয়ে যাবে, আবার ভি প্রেস করলে চলে আসছে। তো আমরা প্লেনটাকে নিচে যে এটা ফিট হয়েছিল তো এটাকে আমরা উপরে নিয়ে আসছি। এখন নিচে যে অংশটা আছে এগুলোকে আমরা কিছুক্ষণের জন্য আমরা রিমুভ করে দিতে চাই। আমরা ভি প্রেস করে রিমুভ করলাম। তো আমরা চাচ্ছি যে এখন যে হোলগুলো আছে ওগুলোকে আমরা স্ক্রু মাউন্ট করার জন্য, তো আমরা এখন যদি টপ ভিউ দিই, টপ ভিউ দিয়ে এখানে আমরা স্ক্রু মাউন্ট করার জন্য একটা হোল দিয়ে একটা স্পেয়ার ক্রিয়েট করবো, যেন এখানে আমরা স্ক্রুটা আর কি ঢুকাতে পারি। আমরা এখানে আবার এই প্লেনটা সিলেক্ট করে স্কেচে ক্লিক করলাম। এখন আমরা যে সার্কেল এখানে ক্রিয়েট করতে চাই, অটোমেটিক সার্কেলের একটা অপশন আছে, এটা দিয়ে আপনাকে আউটলাইনটা সিলেক্ট করা যাচ্ছে বাট ভেতরের অংশটা সিলেক্ট করা যাচ্ছে না। এইসব ক্ষেত্রে আপনাকে যে ক্রিয়েটে যে সার্কেলের যে 3 পয়েন্ট সার্কেল যেটা এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে আপনার এটা যে আউটলাইন আছে আউটলাইনগুলোতে ক্লিক করে সার্কেল ক্রিয়েট করে নিতে হবে। সার্কেল ক্রিয়েট করে নিলাম। তো আমি এখন চাচ্ছি যে এটাকে এক্সট্রুড করে এই পর্যন্ত নিয়ে আসার জন্য হোল সহ। পেছন দিক থেকে দেখি কন্টেন্টটাকে হাইড করে নিই, হাইড করে নিলাম। তো এখানে যে অংশটা আছে তো এই অংশটা একটু এক্সটেন্ড করে নিব আর মাঝখানের অংশটা ফাঁকা রাখবো। তো এখানে আমরা আবার এই যে স্কেচ ওপেন করে একটা অফসেট ক্লিক করবো, অফসেট। তো লাস্ট যে স্কেচটা ক্লিক করেছিলাম নিচে থেকে তো এখানে যে অফসেট আচ্ছা আমরা আবার নিচে করে দেবো। সার্কেল দেখা যাচ্ছে, সার্কেল নিলাম। আচ্ছা সার্কেল ক্লিক করে আমরা একটা সার্কেল ক্রিয়েট করেছি, এখানে মাঝখানে আবার ক্লিক করে আমরা একটা সার্কেল ক্রিয়েট করে নিতে পারি যদি আমরা অফসেট এটা না কাজ করে। তো মোটামুটি এখানে দিলাম। এখানে যদি আমরা এই যে অংশটা সিলেক্ট করি, সিলেক্ট করে প্রেস করে দিয়ে এখন আমরা অরিজিনাল যতটুকু হাইটে আছে ততটুকু সিলেক্ট করে দিলাম, উঠে যাবে। তো মোটামুটি একটা স্পেয়ার সিলিন্ডার ক্রিয়েট হলো যার মাঝখানে হোল। তো এখন আমরা চাইলে এখানে আর কি স্ক্রু ইনজার্ট করতে পারবো, চাইলে এখানে থ্রেডের অপশন দেওয়া যায়, বাট 3D প্রিন্ট করার সময় দেখা যায় যে এটা একটু মোটা হয়, যার কারণে কি স্ক্রু ভেতরে ঘোরাইলে এটা থ্রেডের মতন কাজ করে। তো আমরা তো এখানে জাস্ট একটা স্ক্রু ঢোকানোর জন্য জায়গা বানালাম, তো এখানে আমাদের আরো তো স্ক্রু রাখার জায়গা আছে, তো এই জিনিসটা তো আমাদের কপি করে নিলে বেটার হয়। বাট আমরা যেমন অবজেক্ট ডিরেক্ট কপি করতে পারি এরকম ফিচারও কপি করা যায়। তো অরিজিনালটা আমি একটু হাইড করি। তো এখানে আমাদের হচ্ছে ক্রিয়েটর থেকে আমরা এখানে আছে যে দেখুন প্যাটার্ন, এখন সিলেক্ট করে আমরা যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা সিলেক্ট করব, যে অবজেক্টটা কপি করতে চাই। অবজেক্টে যে দেয়ালগুলো আছে ওগুলো আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা কোন ডিরেকশনে জিনিসটা কপি করতে চাই, এখন আমরা তো আমরা চাচ্ছি যে এক্স অ্যাক্সিসে আমরা এটাকে এক্সটেন্ড করবো, তো আমরা ডিরেকশনটা ক্লিক করে এখানে যদি আমরা যে কোনো একটা লাইন সিলেক্ট করে দিই তো ওই ডিরেকশনে জিনিসটা এখন কপি হবে। তো আমরা চাচ্ছি যে এখানে আরেকটা আনার জন্য এখানে তিনটা কোয়ান্টিটি তিনটা সিলেক্ট করা আছে, যে তিনটা জিনিস কপি হচ্ছে। তো আমরা এখানে যদি 2 দিয়ে দিই আমাদের এখানে একটা জিনিস হয়ে গেছে, আমাদের 2 আছে। তখন টপ ভিউতে যে পজিশন অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখন দিয়ে দিলে আপনার যে এখানে স্ক্রোর যে অপশনটা ছিল ওই অপশনটা কপি হয়ে গেল। তো এরকম করে আপনি যেমন এক্স অ্যাক্সিসে কপি করলাম এরকম করে ওয়াই অ্যাক্সিসে কপি করে আমরা এই পাশে বসাতে পারবো।
তো আমাদের যে বাকি অংশগুলো ছিল সেগুলো এখন এখানে আমাদের যে দুটা আলাদা পার্ট ছিল, দুটা আলাদা পার্টকে আমরা আবার একসাথে করে ফেলতে চাই। তো এখানে যে কম্বাইন যে টুলটা আছে, কম্বাইন টুল সিলেক্ট করে আমরা টার্গেট বডি, টুল বডি, যে বডি যেটা আমরা জয়েন করতে চাই যেটা সিলেক্ট করবো, সিলেক্ট করে যে অপারেশনে জয়েন অটোমেটিক দিয়ে আছে। তো ওকে ক্লিক করে এই জিনিসটা এখানে যে একটা দাগ ছিল দাগটা চলে গেছে, একটা অবজেক্টে অথবা একটা বডিতে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমাদের যে উপরের যে অংশটা আছে এটাতে আমরা স্ক্রু অ্যাড করতে যদি চাই, তাহলে আমরা এখানে একটা সার্কেল অ্যাড করে, আগে যেমন আমরা তল সকেটের জন্য যে হোল ক্রিয়েট করেছিলাম ওরকম ভাবেই আমরা এখানে একটা সার্কেল ক্রিয়েট করে নিলাম। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে প্রেস স্ক্রু দিয়ে এটাকে আমরা আবার কাট করতে পারবো। যেদিকে নিয়ে গেলে অটোমেটিক্যালি কাট সিলেক্ট হয়ে গেছে। উপরে দিলে অটোমেটিক যে জয়েনের অপশনটা চলে আসে, আর যদি আপনি নিচে দিকে দেন তাহলে অটোমেটিক্যালি জিনিসটা কাট হয়ে যাবে। ওকে দিলাম, এখানে একটা হোলের মতন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে নিচে একটা যেভাবে আমরা অটোনো মাউন্ট করার জন্য যে স্ক্রু মাউন্টে যে মাউন্টটা বানিয়েছে এরকম করে আমরা এই পাশেও মাউন্ট বানাতে পারি, এবং আমরা স্ক্রু ইনসার্ট করতে পারবো। তো এখানে তো শেপগুলো অনেকটা বলবো যে শার্প পেজের মতন চলে আসছে। এগুলোকে যদি আমরা একটু স্মুথ করতে চাই অথবা রাউন্ডেড করতে চাই, তখন আমি লাইনগুলোকে ক্লিক করে প্রেস পুল দিলে এটাকে আমরা যে টেনে রাউন্ডেড শেপ করতে পারি। এটা আর এখানে যে ফিলেট অপশনটা আছে এটা সেম জিনিসই, ফিলেট সিলেক্ট করে যদি আমরা এটা চাপ দিই রাউন্ড করার জন্য অপশন দিয়ে দিব। তো এখানে যখন আমরা একটা পাশ রাউন্ডেড করলাম, এখন যদি আমরা সবগুলো ফেস সিলেক্ট করে নিই কন্ট্রোল দিয়ে, আমি সবগুলো ফেস সিলেক্ট করে নিলাম। এখন যদি আমরা ফিলেট প্রেস করি অথবা প্রেস করে ক্লিক করি, আমাদের রাউন্ড শেপ আসবে। আচ্ছা, আমাদের এখানে চেম্বার আছে যার কারণে এটা করা যাবে না, কাজটা আলাদা করতে হবে। এখানে যদি আমরা এরকম একটু কমপ্লেক্স শেপ না এনে করি তাহলে হয় সিলেক্ট করে চলে আসছে। এখন আরেকটা জিনিস হলো, আমরা যখন কোনো কেস ডিজাইন করি তখন দেখা যায় যে একটা পুরো ফ্ল্যাট থাকে না, ভেতরে একটা অংশ এক্সটেন্ড করা থাকে। এটা যদি আমি দেখি, তো এই যে কেসটা আছে এখানে আমরা চাচ্ছি যে যে আউটলাইনটা আছে, যে দেয়ালটা ছিল, দেয়ালের ভেতরে কিছু অংশ আমরা এক্সট্রুড করে দিব, মানে এক্সট্রা অংশ দিয়ে দিব, যেন এটা অনেকটা চাপ দিলে যেন উপরের পার্টটা কেসের সাথে অ্যাটাচ হয়ে যায়। তো এটার জন্য আমাদের যে প্লেনটা আছে, উপরের কেসের যে প্লেনটা আছে ওই প্লেনটা সিলেক্ট করবো, দেন স্কেচে যে অফসেট বাটন ক্লিক করবো, আমরা এখানে অফসেট তো আমাদের এখানে যে দেয়ালটা ছিল এটা আমরা দেখতে পাচ্ছি আমরা একটু এক্সট্রা অংশ নিয়ে একটা অফসেট ক্রিয়েট করলাম, দেন আরেকবার অফসেট নিয়ে যতটুকু ক্রিয়েট করেছি তার চাইতে আমরা একটু 3mm দিই। তো এখানে যে এক্সট্রা একটা পার্টের মতন আসছে, তো এই জিনিসটা যদি আমরা এক্সট্রুড করে দিই, যেকোনো যে পার্টটা আসছে এটা যদি আমরা এক্সট্রুড করে দিই, দেখা যাচ্ছে যে আমাদের যে উপরের পার্টটা ছিল ওটার সাথে আমাদের এক্সট্রা অংশ আছে। এখন যদি আমরা এই দুইটাকে একসাথে ফিজিক্যালি যখন প্রিন্ট করবো অথবা বানাবো, এরপরে আমরা জিনিসটাকে যে এক্সট্রা অংশটা আছে ওই এক্সট্রা অংশটা থাকার কারণে দেখা যাবে যে যখন প্রেস করবো তখন বক্স আর উপরে যে খাপটা আছে দুইটা একসাথে লেগে যাবে। মুভ করে দেখাই, এখানে যে দেয়ালের অংশটা আছে ওই দেয়ালের অংশটাকে অফসেট রেখে আমরা ভেতরের দিকে কিছুটা দেয়ালের মতন করে দিলাম, যেন আর কি আমরা এই বক্সটার সাথে অনেকটা স্ন্যাপ করে লেগে যায়। এজন্য আমরা
প্রেস করলে অটোমেটিক্যালি আর কি এটা সেটা লেগে থাকবে। আর চাইলে তো স্টুডিও অ্যাড করা যায়, স্টুডিও অ্যাড করলে কি আর বাহিরের থেকে দেখতে একটু খারাপ দেখা যাবে। আর যদি এরকম করে আমি এক্সটেন্ড করে দিই তাহলে বক্সটা একটু সুন্দরভাবে লেগে থাকবে, বাহির থেকে কোনো এক্সট্রা স্ক্রু অথবা অনেক কিছু ইউজ করতে হচ্ছে না। এটাই মোটামুটি আমাদের একটা ডিজাইন ক্রিয়েট করলাম। এখন আমরা চাচ্ছি যে এটা একটু ব্র্যান্ডিং করার জন্য বা এখানে আমরা একটা লোগো বসাবো। তো লোগো বসানোর জন্য ধরেন আমরা একটা লোগো ব্যাকের লোগো যেটা আছে এই লোগো, তো এই লোগোটা আমরা এই অরিজিনাল কেসের উপরে বসাতে চাচ্ছি। তো আমাদের এখানে লোগোটা তো ডিজাইন করতে হবে, অথবা লোগোটা যে শেপটা আছে শেপটা আনতে হবে। ওই শেপটা আনার জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, পিএনজি টু এসভিজি। তো এখানে যে আমরা যদি লোগোটা সিলেক্ট করি, তো এখানে দেখবেন যে জেনারেট একটা অপশন আছে, কালার আমাদের একটা এসভিজি ফাইল ক্রিয়েট করে দেবে, মানে এটা একটা আউটলাইন ভার্সন ক্রিয়েট করে দেবে। এটা যদি আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড করে নিলাম। এখন ক্রিয়েশন 360 তে ইনসার্ট নামে একটা অপশন আছে, ইনসার্ট অপশনে যে ইনসার্ট ফ্রম মাই কম্পিউটার, তো এখানে আমাদের যেই এসভিজিটা ক্রিয়েট করেছে এটা সিলেক্ট করে নিবে। আমাদের একটা প্লেন সিলেক্ট করতে হবে, যে প্লেনে ডিজাইনটা বসাতে চাচ্ছি ডিজাইনটা সিলেক্ট করব। তো আমাদের এখানে ডিজাইনটা চলে আসছে। তো এখানে মুভ যে টুল আছে, মুভ টুলের মাধ্যমে আমরা পজিশনটা ঠিক করে নিব। তারপর আমরা চাচ্ছি যে এটাকে এত বড় না রেখে একটু ছোট করার জন্য, তো স্কেলিং করার জন্য এখানে ছোট একটা অপশন দেওয়া আছে, যে কার্ভটা আছে এটাকে ধরে যদি আমরা একটু পেছনের দিকে টান দিই তাহলে ছোট হয়ে আসবে। আমরা ধরেন এখানে এই লোগোটা বসাতে চাচ্ছি, তো ফিনিশ স্কেচ দিলাম। এখন এখানে যেই কার্ভগুলো আছে মানে ডিজাইনগুলো আছে এগুলোর মাঝখানে আমাদের একটা একটা করে সিলেক্ট করতে হয়। তো এরকম করে সিলেক্ট করা একটু টাইম দিয়ে মানে প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করা। তো এর জন্য আমাদের এখানে একটা অপশন আছে ব্রাশ সিলেক্ট, পেইন্ট সিলেকশন, এটা। আর এখান থেকে যে কোন টাইপের অবজেক্টগুলো আমরা সিলেক্ট করতে চাই এখানে সবগুলো একটা লিস্ট আছে। আমরা শুধু চাই ক্যানভাস সিলেক্ট করার জন্য, তো সিলেক্ট অলরেডি দিয়ে ক্যানভাস সিলেক্ট করে নিলাম। যেই স্পেসটা এসেছে সিলেক্ট করছি সামনে সিলেক্ট করছি। যে লোগোটা আছে, লোগোর যে পার্টগুলো আছে পার্টগুলো যদি আমি সিলেক্ট করি, ম্যানুয়ালি সিলেক্ট করি, সিলেক্ট করে নিলাম। পরে এটা নিয়ে যাবো। তো আমরা এখানে লোগোটা অ্যাড করতে চাই, তখন প্রেস করে দিয়ে যে কার্ড অপশনটা আছে কার্ডটা দিয়ে আমরা এখানে এই জিনিসটা একটা হোল্ড করে দেওয়ার মতো আমরা যদি ওকে দিই, তো ব্র্যাকের লোগো অনুযায়ী এখানে আপনার জিনিসটা চলে আসছে। তো রিভার্স আসছে, মিরর করে আবার ঠিক করা যাবে। আমাদের একটা লোগো চলে আসছে। তো আমরা চাইলে ব্র্যান্ডিংও করতে পারবো, অথবা যে আমাদের এই পাশে পাওয়ার যে সকেট আছে অথবা ইউএসবি যেখানে আছে, তো ইউএসবি লোগো নিয়ে এসে আমরা এখানে ইউএসবি লোগো অথবা পাওয়ারের লোগো মার্ক করে দিতে পারবো। তো মোটামুটি আমাদের একটা কেস ডিজাইন করা দেখলাম, এটাই টাইম অলমোস্ট শেষ হয়ে আসছে। এখানে
এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আস্ক করতে পারেন। আমি কি অনেক ফাস্ট এগিয়েছে, যা কারো কেউ ফলো করতে পারেন না, অথবা কারো কোনো পার্ট মিস গেছে? না ঠিক আছে। ওয়ালিদ, ফিউশনের যে প্র্যাকটিসের ব্যাপারটা বলে দে সবাই। প্র্যাকটিস করতে মানে তোর হচ্ছে প্রজেক্ট সাবমিট করবে না, ওটা বলে দে। হ্যাঁ, এটা নাকি ভাই বলবে। আচ্ছা, নাফি ভাই আছেন? হ্যাঁ জি, ওকে। তাহলে তোমার ওয়ার্কশপে আজকে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা এখানে এন্ড করার দিকে যাচ্ছি। আমি অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিয়েছি, আর হলো ক্লাসরুমের মধ্যে প্রজেক্ট রিলেটেড আর আমাদের সামনে কি কি লাগবে ওয়ালিদ আর রৌনক সব আপডেট দিয়ে দিবে সবাইকে, সব পার্টিসিপেন্টদেরকে, সেটা নিয়ে সমস্যা নাই। আমাদের রেকর্ডিংটা দিতে একটু দেরি হতে পারে, ওটা ওই জন্য সবাইকে রিকোয়েস্ট করা হবে যে ক্লাসেস গুলো, কালকের ক্লাসটাও খুবই মনোযোগ দিয়ে করতে, যেন প্রজেক্ট দেওয়া হলে সেটা কমপ্লিটলি করা যায়। আর আর আজকের মধ্যে আমি রিকোয়েস্ট করব, যদি কেউ এখনো প্র্যাকটিস না শুরু করে থাকে, ফিউশন 360 এখনই ডাউনলোড করে কালকের মধ্যে, যেন কালকের ওয়ার্কশপে আমরা একসাথে করতে পারি সেই প্রস্তুতি নিতে। আর এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের প্রেসিডেন্ট ওমর ফারুক ভাইয়া। আমি ভাইয়াকে রিকোয়েস্ট করব কিছু বলতে। হ্যাঁ, ওয়ালিদ, রনক, আমি ছিলাম শুরু থেকে, অনেক কিছু শিখলাম। একটা কোশ্চেন আমার মাথায় ঘুরতেছে, সেটা হচ্ছে যে 3D প্রিন্টিং যে করতে দিব, তো এটার একটা লিমিট থাকবে না? যে ধরো যে ফর এক্সাম্পল কি বলা যায়, যে এত সেন্টিমিটার বা এত ইঞ্চের উপরে হচ্ছে আমি প্রিন্ট করতে পারবো না, আমার তো ডিজাইনটা করার সময় হচ্ছে এগুলো কি খেয়াল রাখতে হবে? হ্যাঁ, এটা আপনার ডিফারেন্ট 3D প্রিন্টারের মডেলের উপর ডিপেন্ড করে কি সাইজ কতটুকু হবে। তো এমনিতে জেনারেল যে 3D প্রিন্টার গুলো হয়, ওগুলোতে বেড সাইজ থাকে 220 বাই 220 মিলিমিটার, মানে 22 সেন্টিমিটার বাই 22 সেন্টিমিটার। তো এই 22 সেন্টিমিটার বাই 22 সেন্টিমিটারের মধ্যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করলে ওটা ইজিলি 3D প্রিন্ট করা যাবে। আর এটা যে হাইট আছে, হাইটটা আপনার প্রায় 300 মিলিমিটার পর্যন্ত হয়। তো 22 বাই 22 আর এখানে 30 সেন্টিমিটার, এতটুকু একটা কিউবের মধ্যে আপনি যা মডেল করবেন ওটা ডিরেক্টলি 3D প্রিন্ট করতে পারবেন। আর যদি বড় কোনো পার্টস হয়, তখন এখানে যে স্প্লিট টুলটা আছে, স্প্লিট টুল দিয়ে এটাকে ভেঙে ভেঙে মানে কাট করে ডিফারেন্ট বডিস ক্রিয়েট করে ওটাকে আলাদা আলাদা করে প্রিন্ট করা যাবে। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ভালো লাগছে, আমার নিজেরও অনেক কিছু ভালো লাগছে, অনেক কিছু নতুন নতুন দেখতেছিলাম। আর তোমরা অনেকটা নিজেদের মতো করে সবকিছু শিখাচ্ছিলে তো সবাইকে, এটাই। আর হচ্ছে এখান থেকে কালকে যেটা হচ্ছে শুরুতেই হচ্ছে আমি এটা বলে দেবো সবাইকে যে R&D ডিপার্টমেন্টের জন্য যাতে যদি এনরোল করতে চায় তাহলে এটা সাবমিট করাটা একটা নেসেসারি একটা কাজ হবে। সো এই তো। আর কালকে এমনি তোমরা কি করাবা? আমার তো মনে হচ্ছে যে আজকেই সবকিছু কভার হয়ে গেছে। না, আজকে সব কভার হয়নি। এখানে আমরা জাস্ট ছোট্ট একটা প্রজেক্ট করে দেখলাম। নেক্সট মানে এটা তো আমরা জাস্ট অর্ডিনো একটা বোর্ডকে কিভাবে একটা কেস বানাতে হয় এটা দেখলাম। কালকে আমরা যেটা করবো হলো রেসবেরি পাই, এবং রেসবেরি পাইয়ের সাথে আর কিছু ইলেকট্রিক যে কম্পোনেন্ট গুলো থাকে, সেন্সরস, এগুলাকে একসাথে করে একটা কেস ক্রিয়েট করবো। এবং এটা থেকে আমরা একটু অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করা যায়, মানে এক্সপ্লোডেড ভিউ, যে এইখানে যে অবজেক্ট গুলো আছে এই অবজেক্ট গুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি ওইটার পার্ট দেখাবো। শেষে যে আমরা এগুলা কিভাবে রিয়েল লাইফে বানাতে পারি, 3D প্রিন্ট করতে পারি, অথবা সিএনসি কাটিং করে কিভাবে বানাতে পারি, ওই পার্টটা দেখাবো। আচ্ছা আচ্ছা, মানে এই যে তোমরা রিসেন্টলি যে প্রাইসটা নিয়ে আসলা, সো ওই টাইপের একটা বিষয় আর কি, অ্যানিমেশনের পার্ট গুলোও দেখাবো তোমরা? Yes. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ কালকেও থাকবো, সবাই থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, অ্যান্ড থ্যাংক ইউ টু ওয়ালিদ অ্যান্ড রৌনক। আমি আজকে অনেক নতুন কিছু শিখলাম। আর ওয়ালিদ এত তাড়াতাড়ি একটা প্রজেক্ট করলো, এত ফাস্ট, অনেক মজা লাগছে এটা। আর
আমি আশা করব সব ডিরেক্টররাও এখানে যারা আছেন আর মেম্বাররাও যারা ধরুন আমাদের ক্লাবের আর কি R&D ডিপার্টমেন্টে জয়েন করতে চান, একটা প্রজেক্ট সামনে দেওয়া হবে ওয়ালিদ অ্যান্ড রৌনকের তরফ থেকে, অ্যান্ড সেটার উপরে ডিপেন্ড করে ডিসিশনস হবে। অ্যান্ড উই উইল সি ইউ টুমরো এভরিওয়ান, অ্যান্ড প্লিজ fill up the attendance form. Allah Hafiz.